আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের উচ্চতর গণিতের নতুন একটা চ্যাপ্টারে। অলরেডি কিন্তু হচ্ছে তোমরা সেটার ফাংশন শেষ করেছো, আর নতুন একটা চ্যাপ্টারে আমরা হচ্ছে আজকে পা দিলাম, সেটা হচ্ছে বীজগাণিতিক রাশি। তোমরা ক্লাস 6 থেকে কিন্তু বীজগণিত পড়া শুরু করছো, তাই না? যে আমরা ক্লাস 5 পর্যন্ত পাটিগণিত পড়ছি, তারপর হচ্ছে আমরা বীজগণিত পড়া শুরু করেছি। a প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার আমরা নতুন শিখি হচ্ছে ক্লাস 6 এ গিয়ে। তার পরবর্তীতে হচ্ছে আমরা আরো অনেক কিছু শিখেছি, আরো অনেক ফর্মুলা শিখেছি। a প্লাস বি হোল টু দি পাওয়ার 3 এর ফর্মুলা শিখেছি। সামনে আমরা a প্লাস বি হোল টু দি পাওয়ার 4, 5, 6, 7, 8 যত আছে সবগুলো শিখবো দশম অধ্যায়ে গিয়ে তোমাদের হায়ার ম্যাথেরই। তো আজকে আমরা স্পেসিফিক্যালি একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে তোমার বহুপদী আসলে কি। বহুপদী নিয়ে হয়তোবা তোমাদের আগের হয়তোবা কিছু ধারণা থাকতে পারে, বাট আজকে বলতে পারো যে একদম ভালো করে বোঝাবো যে অ্যাকচুয়ালি বহুপদী কি। আর হচ্ছে আরো বেশ কিছু জিনিস, ছোট ছোট জিনিস যেটা হয়তোবা তোমরা আগে পড়েছো কিন্তু অত ভালো করে বুঝতা না, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। যেমন মনে করো চলক কি, চলক সম্পর্কে তোমাদের ধারণা আছে কিনা, তারপর তোমাদের ধ্রুবক কি অথবা মাত্রা কি। তো এই ব্যাপারগুলো নিয়ে হচ্ছে আমরা আজকের ক্লাসে একটু ভালোভাবে আলোচনা করব। তো তোমরা একটু তাড়াতাড়ি জয়েন হতে থাকো, তোমাদের ফ্রেন্ডদেরকে একটু বলো তারা যেন তাড়াতাড়ি জয়েন হয়। এবং মজার ব্যাপার হচ্ছে, মজার ব্যাপার বলবো না, আমার জন্য একটু খারাপ ব্যাপার, সেটা হচ্ছে তোমাদের আজকে কমেন্টটা অফ। তো তো এটা আসলে আহ তোমাদের জন্য খারাপ, আমাদের জন্য খারাপ, বাট কমেন্ট অফ রাখার একটা বড় কারণ হচ্ছে তোমাদের জন্য আর কি। মানে আমরা অনেক বলে কয়ে হচ্ছে কমেন্টটা অন করেছিলাম, কমেন্ট অফ ছিল তোমরা তো জানো। তারপর আমরা অনেক বলে কয়ে কমেন্টটাকে অন করেছিলাম যেন তোমরা আমাদের সাথে কথা বলতে পারি, মানে আমরা যেন তোমাদের সাথে কথা বলতে পারি। বাট পরবর্তীতে দেখা গেল অন হওয়ার পরে তোমরা এত বেশি কথা বলছো, মানে এত অপ্রয়োজনীয় কথা, এত অপ্রয়োজনীয় মেসেজ তোমরা দিচ্ছ কমেন্টে। তার পরবর্তীতে আমাদের মানে এটা অফ করার একটা বড় কারণ ছিল হচ্ছে আমাদের বিভিন্ন সম্মানিত অভিভাবকরা বলেছিলেন যে তোমাদের সাথে কিন্তু অনেক সময় তোমাদের বাবা মাও কিন্তু ক্লাস করে, তো তারা যখন কমেন্ট গুলো দেখে তখন কিন্তু তারাও কিন্তু একটু কনসার্ন, মানে ঠিক আছে ওদের মানে ওনাদের কনসার্নটা কিন্তু ঠিক আছে, বাট এখন আবার হচ্ছে আমাদের কাছে কমপ্লেন এসেছে যে তোমাদের কমেন্ট গুলোর জন্য আসলে তোমরা ডিস্ট্রাকশন ফিল করো, তোমরা খুব একটা পড়ায় মনোযোগ দিতে পারো না। এই জন্য আমাদের কমেন্ট গুলো কিন্তু আবার অফ করা হয়ে গেছে। এখন তোমাদের যদি কারো কোনো কনফিউশন থাকে, ডিরেক্ট কিন্তু আমাদের কিন্তু দুইটা মাধ্যম ছিল বোঝানোর। একটা হচ্ছে তোমার ক্লাস কমেন্ট, আর এটা কিন্তু আমাদের টিচার 2 রয়েছে, যারা আমাদের ডাউট সলভার, তোমাদের টিচার, তাদেরকে কিন্তু তোমরা চাইলে কোশ্চেন করতে পারো। তো এখন থেকে তোমাদের যত ধরনের কোশ্চেন হবে, মানে মনে করো আমার একটা জিনিস পড়াচ্ছি, হয়তো তোমার কাছে মনে হয়েছে আহ এটা বুঝতে পারো নি, তোমার কাছে মনে হচ্ছে একটা স্পেসিফিক একটা কোশ্চেন তোমার করা লাগবে। ওই কোশ্চেনটা তুমি তোমার আমাদের যে টিচার 2 রয়েছেন বা আমার ডাউট সলভার তোমাদের টিচার রয়েছেন তার ইনবক্সে করবা। আই থিঙ্ক তোমরা সবাই জানো যে আসলে আমাদের এখানে কিন্তু দুইটা, একটা হচ্ছে ক্লাস ডিসকাশন, আর এটা কিন্তু হচ্ছে আমাদের এই কোশ্চেন, যে তুমি আমাদের টিচার 2 যিনি রয়েছেন সেখানে কিন্তু তুমি কোশ্চেন করতে পারবে আর কি। তো আমাদের ক্লাস ডিসকাশন অফ, কিন্তু আমাদের টিচার 2 এর যে ইনবক্সটা সেটা কিন্তু আমাদের ওপেন রয়েছে। সেখানে তুমি তোমার কোশ্চেন, তোমার কোনো কিছু বুঝতে অসুবিধা হলে সেই সবকিছু তুমি এখানে আলোচনা করতে পারবা। আর আমি কিভাবে বুঝবো যে তুমি একটা পড়া বুঝতে পেরেছো কি পারোনি, সেটা হচ্ছে ওই যে পোল দিতাম, ইয়েস নো একটা পোল দিতাম। তোমাদের সাথে এখন আমার কমিউনিকেশন করার একটাই মাধ্যম থাকলো, সেটা হচ্ছে পোল। তো পোলটা একটু মনমতো দিও, মানে মনমতো বলতে হচ্ছে একটু বুঝে শুনে দিও, একটু সিরিয়াসলি দিও, বুঝলেই দিও, বুঝলে ইয়েস দিও, না বুঝলে নো দিও আর কি। যখন যেটা আমি বলি পোলে দেওয়ার জন্য সেটাই তুমি আসলে কইরো। মানে ক্লাসটা একটু মনোযোগ দেওয়া লাগবে। আমি ট্রাই করবো তোমাকে, মানে লাইভ ক্লাস করতেছো ওটারই একটা ফিল দিতে। লাইভ ক্লাস যেহেতু হচ্ছে, আর একটা ব্যাপার জানো যে আমাদের আর 2 দিন পর তো মনে হয় ইলেকশন। আমি কিন্তু অনেক কষ্ট করে আজকে স্টুডিওতে আসছি। আজকে বাসা থেকেও ক্লাস নেওয়া যেত, বাট আমার কাছে মনে হয়েছে যে না, স্টুডিওতে ক্লাস নিলে তোমরা একটা বেস্ট এক্সপিরিয়েন্স পাবা। তার জন্য অনেক কষ্ট করে আসা লাগছে। ঢাকায় গাড়ি ঘোড়া একদমই নাই, কিছুই নাই, পুরো রাস্তাঘাট ফাঁকা, কিছুই নাই আসলে। রাতে যেতে বেশি কষ্ট হবে, যেহেতু তোমার রাত 10টা পর্যন্ত ক্লাস আছে। তারপর তোমাদের সিনিয়র ভাইয়াদের এইচসি দেরও ক্লাস নিব। তো ক্লাস শেষ করতে 10টা বাজবে, তারপর বাসায় যেতে যেতে অনেক রাত হয়ে যাবে। দোয়া করে যেন ঠিকঠাক ভাবে যেতে পারি আর কি। আর আশা করি তোমাদের ওই এলাকায় একটা নির্বাচনী আমেজ দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শুরু করে ফেলবো। আমাদের হাতে এখনো আরো 1 মিনিট সময় আছে। তোমরা সবাই এর মধ্যে যারা যারা খাতা কলম এখনো নিয়ে বসো নাই, তোমরা সবাই একটু খাতা কলম নিয়ে ফেলো। তোমাদের যদি খাতা কলম না নেওয়া থাকে তাহলে খাতা কলমটা একটু তোমরা নিয়ে ফেলো। আচ্ছা, আমি আমি আমার ক্যালকুলেটরটা সেট করে ফেললাম। ওকে, আমি আমার ক্যালকুলেটরটা সেট করে ফেলতেছি। তো তোমরা তোমাদের ক্যালকুলেটরটা নিয়ে রাখো। ঠিক আছে, এই তো
তো তোমরা তোমাদের ক্যালকুলেটর নিয়ে রাখো, আমি আমার ক্যালকুলেটর সেট আপ করে ফেললাম। আমাদের হাতে এখনো 1-2 মিনিট সময় আছে। তো ক্যালকুলেটর, খাতা, কলম এই সবকিছু নিয়ে রাখো। আজকে আমরা বেশ কয়েকটা জিনিস শিখবো যেখানে আমাদের আসলে ক্যালকুলেটরের প্রয়োজন হবে, ক্যালকুলেটরের হেল্প লাগবে। ঠিক আছে ভাইয়ারা, আই থিঙ্ক আমরা রেডি। যদিও তোমরা এখনো অনেকে জয়েন করো নাই, আমি আরো 1-2 মিনিট পরে ক্লাসটা শুরু করব। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের সাথে কতদিন পর দেখা হচ্ছে, বেশ কয়েকদিন পরে দেখা হচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে চলো আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাস শুরু করে ফেলবো। আচ্ছা, ইন্টারেস্টিং একটা কথা বলি, যেহেতু সময় আছে। থাক, ইন্টারেস্টিং কথা বলবো না, আমরা ক্লাস শুরু করে ফেলবো। আর কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শুরু করে ফেলবো। তো আমরা আজকে কি কি পড়বো চলো আমি এর মধ্যে তোমাদের একটু জানাই। দেখো আজকে আমরা, আচ্ছা এই ব্যাপারগুলো তোমরা জানো, আমি এখন আসলে এই ব্যাপারগুলো জানি না, মানে না যাই। আমি একটু তোমাদেরকে এই চ্যাপ্টারে যে আমরা আসলে কোন কোন গুরুত্বপূর্ণ টপিক গুলো পড়বো, মানে কি কি পড়বো এই অধ্যায়ে, এগুলো নিয়ে একটু আলোচনা করি আর কি। এবং আমরা কিন্তু এখানে স্টার মার্কও দেওয়া আছে যে আসলে কোন অধ্যায় থেকে আমার পরীক্ষায়, তোমার এটা হতে পারে তোমার স্কুলের পরীক্ষা, হতে পারে আমাদের বোর্ড পরীক্ষা, কেমন কোশ্চেন আছে সেগুলোর কিন্তু একটা স্টার মার্ক দিয়ে তোমার গুরুত্ব বোঝানো হয়েছে আর কি। ঠিক আছে, তো যেমন দেখো আমরা এখান থেকে পড়বো তোমার বহুপদী, বহুপদী নির্ণয়, মানে বহুপদী অ্যাকচুয়ালি কি, তারপর বহুপদী চলকের সংখ্যা, মাত্রা, মুখ্যমান, সহগ, ধ্রুবক পদ। এখান থেকে তোমার এমসিকিউ থাকবেই থাকবে। ভাই এগুলো কি বুঝি না, এই তো বুঝাবো, এগুলি তো আসলে আজকে বুঝাবো। তারপর দেখো বহুপদীর গুণফল ও ভাগফল নির্ণয়। বহুপদীর গুণফল হয়তো, গুণফল এবং ভাগফল এই দুইটি তোমরা কিন্তু ক্লাস 8-এ হয়তো বা করে আসছো, মনে আছে না? আমরা বীজগাণিতিক যে এক্সপ্রেশন গুলো সেখানে কিভাবে গুণ করে একজনকে আরেকজনকে। তারপর ভাগ, যেমন আমরা কি শিখেছিলাম, a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা শিখেছিলাম না? এটা কি, যে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, রাইট? এটা আসলে কি, a প্লাস বি হোল স্কোয়ার মানে কি, যে a প্লাস বি ইন্টু a প্লাস বি না? এটা তো তোমরা জানো। এইটাই হচ্ছে আমাদের গুণফল। যে a কে a দিয়ে গুণ করলে হবে স্কোয়ার, a কে b দিয়ে গুণ করলে হবে তোমার ab, a কে b দিয়ে গুণ করলে হবে তোমার ab, b কে b দিয়ে গুণ করলে হবে তোমার b স্কোয়ার। তারপরে যে a স্কোয়ার, ab আর ab মিলে হবে তোমার হচ্ছে 2ab, তারপরে যে b স্কোয়ার, b স্কোয়ার। তো এই ফর্মুলা তোমাদের মুখস্থ না? এটাই আসলে গুণফল, তোমার বহুপদীর গুণফল আর কি, বা আমাদের যে বীজগাণিতিক যে গুণফলটা ছিল এটাই আমরা হচ্ছে এখন বহুপদী গুণফল আকারে শিখবো। এবং ভাগফলটাও সেম একই ভাবে। নতুন যেটা শিখবো সেটা তোমার হচ্ছে ভাগশেষ উপপাদ্য আর উৎপাদক উপপাদ্য। মানে এই ব্যাপারটাই আমাদের আসলে শিখার ব্যাপার নতুন করে, বাট খুবই ইজি জিনিস, খুবই ইজি। এই দুইটা তুমি অলরেডি জানো, তোমার নোন এই দুইটা জিনিস, এই দুইটা জিনিস আমরা নতুন করে শিখবো। এবং এই দুইটা জিনিসের জন্য তোমার এটার হেল্প লাগবে, অ্যাকচুয়ালি ভাগফলের হেল্প লাগবে আর কি। তারপর উৎপাদকী বিশ্লেষণ, এই উৎপাদকী বিশ্লেষণ তোমরা ক্লাস 6 থেকে মনে করে আসতেছো, রাইট? উৎপাদক বিশ্লেষণ তুমি ক্লাস 8-এও করেছো, 7-এও করেছো। তারপর প্রতিসম ও চক্রক্রমিক রাশি, এটা একটা নতুন জিনিস, এটা আমরা পরে শিখবো। চক্রক্রমিক বহুপদীর উৎপাদক বিশ্লেষণ, এটাও আমরা শিখবো। তারপর এই যে এই টাইপের সমীকরণ আছে, বেশ কিছু সরলীকরণ আছে। এবং তারপর মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকটা সেটা হচ্ছে আংশিক ভগ্নাংশ। এখান থেকে তোমার সিকিউ হচ্ছে কনফার্ম, মানে তোমার এখান থেকে আসবেই সিকিউ, একটা সিকিউ তোমার এখান থেকে দিবেই। পুরো বই থেকে তোমার, মানে এই অধ্যায় থেকে তোমার সিকিউ দিলে এই সিকিউটা দিবে। এবং এই অধ্যায় থেকে তোমার কোশ্চেন প্রতিবারই হয়, একদম প্রতিটা বোর্ডেই হয়। এবং আংশিক ভগ্নাংশ মাথায় রাখো, এটা খুবই ইন্টারেস্টিং একটা টপিক। এখান থেকে তোমার সিকিউ হয়, এমসিকিউ হয়, খুবই গুরুত্বপূর্ণ। আই থিঙ্ক তোমরা একটা চ্যাপ্টারটা নিয়ে একটা ওভারভিউ তোমাদের হয়ে গিয়েছে। আমরা এখন জাস্ট ক্লাসটা শুরু করে ফেলবো। আমি আশা করি তোমরা অনেকে জয়েন হয়ে গেছো। যারা লেট করতেছো প্লিজ রেকর্ডটা পরে একবার দেখে নিও। চলো আমরা হচ্ছে এবার একটু সামনের দিকে আগে। যেমন দেখো, মূলত বহুপদী মানে বীজগাণিতিক রাশি আসলে কি, এটা তো তোমরা মোটামুটি জানো। যে আমরা আসলে, যে আমি আসলে আর এক্সপ্লেন করতেছি না, বিভিন্ন প্রতীক অথবা আমাদের বিভিন্ন রকম যে হচ্ছে আমরা যোগ বিয়োগ দিয়ে যে আমরা এক্সপ্রেশন গুলোকে প্রকাশ করি, এগুলি আসলে আমাদের বীজগাণিতিক রাশি, তাই তো? আচ্ছা, তো মনে করো যে আমি এখানে তোমাদের এখন কয়টা জিনিস শিখাই, বা আমার নিজের মতো করে আমি কয়টা জিনিস শিখাই। স্লাইডে তো অনেক কিছু আছে, এগুলো একবারে লাইন 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 পড়াচ্ছি না। এই লাইন বাই লাইন তোমরা নিজেরা পড়ে নিও। এই যে এখানে বইয়ের অনেক কিছু লেখা আছে, এই যে চলক কি, ধ্রুবক কি, এগুলো বহুপদী কি, এগুলো দেখো এখানে অনেক কিছু দেওয়া আছে। আমি যা যা বলবো এখানে তাই আছে, আমি আর রিডিং পড়াচ্ছি না, আমি জাস্ট তোমাকে আমার মতো করে এক্সপ্লেন করে যাচ্ছি। তারপর তুমি যখন একবার রিডিং করে ফেলবা ব্যাপারগুলো, তখন তোমার জন্য বুঝতে অনেকটা ইজি হবে। চলো এবার তাহলে আমি একটু শুরু করি যে আমরা অ্যাকচুয়ালি কি পড়তেছি। আমরা তো বীজগাণিতিক রাশি জানি, চলো আমরা হচ্ছে এবার একটু বহুপদী দেখি।
বহুপদী আসলে কি? দেখো বহুপদী এই যে ওয়ার্ডটা, এটা দেখে কি তোমার মনে হচ্ছে না বহু মানে কি? বহু মানে কি অনেক না, তাই না? বহু মানে অনেক, আমরা তো অনেক সময় কথা বলি না যে বহু অনেক, রাইট? তারপর পদী, পদী আবার কি? পদী মানে হচ্ছে তোমার মানে অনেকগুলো পদ, পদ আর কি। তাহলে বহুপদী মানে কি? যার অনেকগুলো পদ আছে। পদী মানে পদ আর কি। পদ মানে কি? পদ মানে টার্ম। টার্ম মানে কি আবার? টার্ম মানে হচ্ছে তোমার মানে মনে করো তুমি হচ্ছে লিখলা এই যে এস, আমরা a প্লাস বি হোল স্কয়ার ফর্মুলাটা কি ভাঙাইলাম না? এটা আমরা কি জানি? a স্কয়ার প্লাস 2ab প্লাস তোমার b স্কয়ার না? এই যে a স্কয়ার, এই যে a স্কয়ার, এটাকে আমরা একটা পদ বলি। এই যে 2ab এটাকে আমরা একটা পদ বলি। আর এই যে b স্কয়ার এটাকেও আমরা একটা পদ বলি। এবং পদগুলো পরস্পরের সাথে তোমার প্লাস চিহ্ন অথবা মাইনাস চিহ্ন অথবা ভাগ এইভাবে তোমার হচ্ছে যুক্ত থাকে অথবা গুণ। তো এইভাবে হচ্ছে আমরা বলবো যে আমাদের এগুলো হচ্ছে তোমার এক একটা পদ, এবং এটা একটা তোমার হচ্ছে বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক এক্সপ্রেশন বা অ্যালজেব্রিক এক্সপ্রেশন। আশা করি বুঝতে পারছো পদ কি? এইগুলোই হচ্ছে তোমার এক একটা পদ। তার মানে যেখানে অনেকগুলো পদ থাকবে এই ব্যাপারটাকে আমরা বলবো হচ্ছে তোমার বহুপদী। বহুপদী মানে কি তাহলে? যার বহু পদ আছে। বহু পদ আছে যার, রাইট? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এই যে বহুপদী, তার মানে যার বহুপদ আছে সেই আসলে একটা বহুপদী, তাই না? যেমন মনে করো এমন হতে পারে এই যে যা দেখালাম এটা তো একটা বহুপদী। মনে করো তোমার হচ্ছে এক্স প্লাস ওয়াই। দেখো এক্স একটা পদ, ওয়াই একটা পদ, তাহলে এক্স প্লাস ওয়াই একটা বহুপদী, রাইট? আচ্ছা, তো এই যে বহুপদী, বহুপদী পড়ার জন্য তোমার কয়টা জিনিস একটু ভালো করে জানা প্রয়োজন। সেটা হচ্ছে তোমার চলক কি, ধ্রুবক কি, মাত্রা কি, বা সহগামার কি। এই কয়টা জিনিস তোমার হচ্ছে জানা প্রয়োজন। এই সবকিছু তোমার এখানে সুন্দর করে লেখা আছে, বাট আমি আর রিডিং পড়াচ্ছি না, আমি তোমাকে জাস্ট কয়টা জিনিস বুঝাচ্ছি। তুমি এগুলো একটু বুঝো, বুঝার পরে তুমি হচ্ছে আমাকে একটু কোশ্চেন করে অনেক কিছু, ঠিক আছে? আমরা আস্তে আস্তে শিখবো যে আসলে আমাদের চলক আসলে কি। মনে করো আমরা এখন চলক পড়বো। চলক বা আমরা এটাকে ইংরেজিতে বলি ভেরিয়েবল। এখন ভেরিয়েবল জিনিসটা কি? ভেরিয়েবল হচ্ছে যেটা হচ্ছে ভেরি করে, মানে যেটা আসলে সময়ে সময়ে পরিবর্তন হয়, যেটা আসলে কনস্ট্যান্ট না। তাহলে চলক হচ্ছে এমন একটা জিনিস যেটা কিনা পরিবর্তনশীল। লিখে রাখো সুন্দর করে যে চলক যে যা কিনা যা পরিবর্তনশীল। এটা হচ্ছে আমাদের সাইড নোট আর কি, অনেক বড় বড় সংজ্ঞা থেকে এটা ছোট একটা জিনিস মনে রাখার জন্য। যা পরিবর্তনশীল এবং যা কোন সেট থেকে মান গ্রহণ করতে পারে। সেট থেকে একাধিক মান গ্রহণ করতে পারে। আমরা এতদিন পর্যন্ত চলক বলতে আসলে জাস্ট এতটুকুই পড়েছিলাম যে যা পরিবর্তনশীল। পরিবর্তনশীল, রাইট? মানে কি চেঞ্জ হচ্ছে। মনে করো এক্স একটা চলক, মানে আমার সচরাচর যে চলকগুলো রয়েছে, যেমন দেখো একটু ব্যাপারটা বুঝো। সেট, এখানে কিন্তু সেটের কথাও রয়েছে। মানে এটা হচ্ছে আমাদের কনভেনশন, ম্যাথমেটিক্সের একটা কনভেনশন হচ্ছে সেট গুলোকে আমরা প্রকাশ করি তোমার ইংরেজি যে অ্যালফাবেট এগুলোর প্রথম দিকের লেটার গুলোকে দিয়ে। যেমন এ একটা সেট, বি একটা সেট, মনে আছে না আমরা সেট যখন পড়েছিলাম দেখলাম না, এ বি সি, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি ক্যাপিটাল ডি, এইভাবে আমরা সেট গুলো প্রকাশ করছিলাম সবসময়। এ বি ক্যাপিটাল, এটা জাস্ট কনভেনশন। তো মনে করো এই একটা সেট, এই সেটের সদস্য সংখ্যা মনে করো এরকম, মনে করো -2, -1, 0, 1 আর 2, এই পাঁচটা মানে সদস্য আছে আমার এই সেটের মধ্যে। তার মানে এখানে আসলে কি কি আছে তুমি দেখো, সবগুলো কিন্তু পূর্ণ সংখ্যা, এবং তোমার ঋণাত্মক সংখ্যা রয়েছে, শূন্য রয়েছে, আবার ধনাত্মক সংখ্যা রয়েছে। তার মানে এটা একটা পূর্ণ সংখ্যার সেট, বাট এটা হচ্ছে কোথা থেকে রয়েছে? -2 থেকে 2 এর মধ্যে, তার রেঞ্জটা -2 থেকে 2 এর মধ্যে। এগুলো তো আমরা পড়েছিলাম, রাইট? যখন হচ্ছে আমরা ওই সেট গঠন পদ্ধতি, এই যে এটা তালিকা পদ্ধতিতে রয়েছে, তো সেট গঠন পদ্ধতিতে আমরা এটা কিভাবে পড়বো? যে এটা একটা পূর্ণ সংখ্যার সেট যেখানে কিনা এক্স বিলংস টু কি তোমার হচ্ছে জেড, তোমার সেট অফ
ইন্টিজার, পরে রেঞ্জটা কি দিয়ে দিব যে -2 থেকে 2 এর মধ্যে এটা আছে। তো এই হলো আমাদের সেট। এখন চলকগুলোকে আমরা বলতে পারো যে মানে আমরা ইংরেজি অ্যালফাবেটের যে লাস্টের গুলো যে লেটার গুলো রয়েছে সেগুলো দিয়ে আসলে আমরা চলক সচরাচর ইউজ করি। যেমন মনে করো এক্স, ওয়াই, জে, ডব্লিউ, এগুলো মনে করো হচ্ছে আমাদের একটা চলক। চলক মানে কি কি বললাম? চলকের মান পরিবর্তনশীল এবং সে মনে করো যে কোনো একটা সেটের বিভিন্ন মান সে গ্রহণ করতে পারবে। তাহলে আমি ধরে নিলাম এক্স হচ্ছে আমার একটা চলক, এই যে চলক, চলক মনে করো এক্স। তাহলে এক্স এর মান মনে করো আমি বললাম যে এই চলক এক্স এর মান এ সেটের থেকে আসতেছে। বুঝো, চলক এক্স এর মান এ সেটের থেকে আসতেছে। এখন এ সেটে কি কি উপাদান রয়েছে? -2 রয়েছে, -1 রয়েছে, 0 রয়েছে, 1 রয়েছে, 2 রয়েছে। তার মানে তুমি বলতে পারো এক্স এর মান -2 হইতে পারে, এক্স এর মান -1 হইতে পারে, এক্স এর মান 0 হইতে পারে, এক্স এর মান 1 হইতে পারে, এক্স এর মান 2 হইতে পারে। তার মানে আমরা কি বুঝলাম? এই যে ভেরিয়েবল এক্স, এই এক্স এর আসলে বিভিন্ন মান হতে পারে, এক একটা সময় এক একটা, এবং মান পরিবর্তন হইতে পারে। 2 হইলো, -1 হইলো, ভিন্ন মান না, পরিবর্তন হয়ে গেল না, 2 থেকে -1, তারপর আবার 0, তারপর আবার 1, তারপর আবার 2, এমন আর কি। এখন তুমি মনে করো যে তুমি বলা যে না আমি এক্স চলক নিব না, আমি ওয়াই কে চলক আকারে লিখবো, তাহলে সেম ব্যাপারটা এটাই হবে যে তুমি ওয়াই এর মানগুলো তুমি এখান থেকে নিতে পারবা, এই সেট থেকে নিতে পারবা। এটা একটা ইম্পর্টেন্ট পার্ট, এটা নিয়ে আমরা পরবর্তীতে আরেকবার আলোচনা করব। বহুপদীর বিভিন্ন রকম হচ্ছে আমরা যখন শর্ত শিখবো তখন আমরা এই ব্যাপারটা নিয়ে আরেকটা আলোচনা করব। তাহলে চলক মানে কি? খুবই সিম্পল, কিচ্ছুই না। চলক মানে হচ্ছে মনে করো আমি এক্স প্লাস ওয়াই এর একটা ফর্মুলা লিখতেছি যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। কি হবে এটা? এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, মানে a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা আর কি, আমি জাস্ট এক্স আর ওয়াই দিয়ে লিখেছি। একটু খেয়াল করে দেখো তো এখানে চলক কয়টা? দেখো এখানে চলক কিন্তু তোমার একটা, এক্স একটা চলক, এক্স চলক, আরেকটা কিন্তু চলক আছে দেখো ওয়াই, তাহলে এখানে ওয়াইও কিন্তু আসলে চলক। এই যে এই দুইটাই আসলে তোমার এখানে চলক। আমি ধরে নিলাম যে এক্স যে চলকটা, এই চলকটা মানগুলো যে পরিবর্তন হবে কোথা থেকে আসবে? ওইটা আসবে তোমার মনে করো এ সেট থেকে। এখন আমি আরেকবার ডিফাইন করে দিই যে বি মনে করো আরেকটা সেট, এই বি সেটের উপাদান মনে করো এমন যে 4, 5, 6, এবং ওয়াই চলকের মানগুলো আসবে বি সেট থেকে। আমি ডিফাইন করে দিলাম যে হ্যাঁ এক্স একটা চলক, ওয়াই একটা চলক, এবং এক্স এর মানগুলো আসবে তোমার এ সেট থেকে, ওয়াই এর মানগুলো আসবে তোমার বি সেট থেকে। তার মানে ওয়াই এর মান কি কি হইতে পারবে? ওয়াই এর মান 4 হইতে পারবে, ওয়াই এর মান 5 হইতে পারবে, ওয়াই এর মান 6 হইতে পারবে। এক্স এর মান কি কি হইতে পারবে? -2 হইতে পারবে, -1 হইতে পারবে, 0 হইতে পারবে, 1 হইতে পারবে, 2 হইতে পারবে। একটু ধারণা হয়েছে চলক নিয়ে? আশা করি অল্প একটু ধারণা হয়েছে যে চলক আসলে কি, যে আমরা আসলে যা লিখি তোমার এক্সপ্রেশন গুলো আসলে আমি তোমার যা লিখি এই সবগুলি আসলে চলক। যেমন দেখো এই যে বীজগাণিতিক এক্সপ্রেশন, এই এক্সটাই হচ্ছে আমাদের চলক। এখানে দেখো কি আছে 2x প্লাস 3ay, এই যে এক্স আর ওয়াই কিন্তু তোমার এখানে আসলে চলক, এটা আসলে কনস্ট্যান্ট। তো এই যে এক্স 6x প্লাস 4y রয়েছে না, তো এখানে এক্স আর ওয়াই তোমার হচ্ছে চলক। আমরা সচরাচর দেখো ভাই আপনি এটা কনস্ট্যান্ট কেমনে বললেন? এটা কনভেনশন আকারে আমরা ধরে নেই যে তোমার এ বি ক্যাপিটাল ছোট হাতের যদি তোমার হচ্ছে স্মল এ স্মল বি থাকে, এগুলো ধরে নেই কনস্ট্যান্ট। যদি তোমার এখানে চলক, এটাকে চলক বলে, তাহলে এগুলো বলে দিবে আর কি যে চলক। আমরা সামনে দেখবো, সামনে অনেকগুলো ম্যাথ যখন করবো তখন তুমি দেখবা যে আসলে এ বি এগুলো আসলে কনস্ট্যান্ট আকারে আমরা হিসাব করি। বললাম না ম্যাথমেটিক্স আমরা বেশ কয়টা কনভেনশন ধরে নিই যে তোমার ক্যাপিটাল এ ক্যাপিটাল বি এগুলোকে আমরা সেট প্রকাশ করার জন্য ব্যবহার করি। লাস্টের দিকে যে লেটার গুলো রয়েছে এক্স ওয়াই জেড ডব্লিউ, এগুলোকে আমরা সচরাচর চলক আকারে প্রকাশ করি। তারপর মনে করো স্মল এ স্মল বি স্মল সি, এগুলোকে আমরা সচরাচর কনস্ট্যান্ট বা ধ্রুবক আকারে প্রকাশ করি। এইটা পরে শিখাবো ধ্রুবক মানে কি, যে ধ্রুবক যেটা বা কনস্ট্যান্ট এই আকারে প্রকাশ করি আর কি। আমাকে যে বলো যে চলক কি ব্যাপারটা তোমরা বুঝতে পারছো কিনা? খুবই সহজ, কিন্তু চলক কিন্তু খুবই সহজ। আমি এখানে তোমাকে অনেকগুলো ইনফরমেশন তোমাকে অ্যাড করে দিয়েছি, এটা নিয়ে আসলে খুব বেশি মাথা ব্যথা করো না, খুব বেশি চিন্তা করো না। পরবর্তীতে আস্তে আস্তে প্রতিটা জিনিসই তোমাকে আমি আস্তে আস্তে ধাপে ধাপে বোঝাবো। বা খাতায় এই জিনিসগুলো সুন্দর করে একটু লিখে রাখো, নিজের মতো করে লিখে রাখো, একটু সুন্দর করে লিখে রাখো। তোমাকে 10 সেকেন্ড সময় দিচ্ছি, 30 সেকেন্ড সময় দিচ্ছে, যে বলো যে চলক হচ্ছে পরিবর্তনশীল যেটা কিনা কোন একটা সেট থেকে বিভিন্ন মান গ্রহণ করতে পারে। এই একটা সেট হইলে এই এক্স চলক হচ্ছে এই এই মানগুলো গ্রহণ করবে। একটু সিম্বল দিয়ে লেখো, তুমি আশা করি বুঝে যাবা। তারপর তো বিভিন্ন রকম লেখা আছে, তুমি এগুলো জাস্ট পড়লেই হয়ে যাবে। দেখো কি বলছে,
যদি একটি প্রতীক একাধিক সদস্য বিশিষ্ট কোনো সংখ্যা সেটের যে কোনো নির্ধারিত সদস্য নির্দেশ করে তবে প্রতীকটিকে চলক বলা হয় এবং সেটটিকে ডোমেন বলা হয়। দেখো ব্যাপারটা একটু প্রথমে এটা পড়লে একটু কনফিউজ হয়ে যেত না, আমি যা বলছি এখানে আসলে তাই লেখা হয়েছে। তো বলছে যে বিভিন্ন ক্যারেক্টার দিয়ে আমরা চলক লিখে থাকি, যেমন এক্স ওয়াই জেড। পরে এগুলো তুমি পড়লে আসলে ব্যাপারটা বুঝে যাবা। আমাকে একটু জানাও তো তোমরা চলকটা ক্লিয়ার হয়েছে কিনা। আমি তোমাদেরকে একটা পোল দিচ্ছি, তোমরা আমাকে একটু জানাও যে চলক ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো কিনা। চলক ব্যাপারটা তোমরা আগে থেকেই জানতা, এখন নতুন একটা জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে আমরা একটা সেট নিব, একটা সেটের থেকে বিভিন্ন মান আমরা চলকে ইনপুট আকারে নিব আর কি। এবার চলো আমরা হচ্ছে চলকের সাথে মনে করো আমরা এখন সহগ নিয়ে একটু আলোচনা করি। সহগ ব্যাপারটা কি? আচ্ছা, তোমরা অনেকে হয়তো পরে আসছো তাই বুঝছো না, যেহেতু তোমরা মানে এটা 90% আপ হওয়া উচিত ছিল। আচ্ছা হয়েছে মোটামুটি 90 কাছাকাছি। আমি আসলে বুঝতেছি না তোমরা কেন বুঝতেছো না, মানে অনেকে যারা মানা করছো আর কি যে নো দিছো, তোমাদের না বোঝার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। তো তোমাদের যদি স্পেসিফিক কোনো কোশ্চেন থাকে প্লিজ টিচার 2 কে জিজ্ঞেস করো, তাহলে একদম আই থিঙ্ক বেটার একটা অ্যান্সার পেয়ে যাবে। আমার মনে হয় না এখানে রিপিট করার কোনো প্রয়োজন আছে। আমি একটু সামনের দিকে চলে যাই। মোটামুটি তোমরা হচ্ছে 85% বলছো যে জি ভাই বুঝতে পেরেছে, আর বাকি 15% কেন মানা করছো এটা আমি জানি না, আমি বুঝতে পারতেছি না আসলে কেন মানা করছো, কারণ খুব ইজি একটা জিনিস ছিল। বাট তারপর যেহেতু মানা করেছো, তোমরা একটু টিচার 2 কে জিজ্ঞেস করো তোমার স্পেসিফিক কোনো কোশ্চেন যদি থাকে, যেহেতু আমি তোমার কোনো পড়া কমেন্ট দেখতে পাচ্ছি না। আচ্ছা এবার চলো আমরা একটা জিনিস দেখি যে আসলে আমরা ধ্রুবক কাকে বলে। যে বললাম না যে ধ্রুবক কি? ধ্রুবক হচ্ছে মানে কনস্ট্যান্ট, এখানে কোন রকম চলক নাই। চলক মানে কি? যেটা ভ্যারি করে, যার মান অনেক কিছু হইতে পারে। যেমন এক্স হচ্ছে আমার একটা চলক, যে এক্স হচ্ছে চলক, এবং এর মান পরিবর্তন হইতে পারে, বিভিন্ন ভিন্ন মান হইতে পারে, রাইট? এখন যেটা কনস্ট্যান্ট বা যেটা ধ্রুবক, ওইটার মান জীবনও পরিবর্তন হবে না। ধ্রুবক মানে কি? যার মান জীবনেও পরিবর্তন হবে না। লেখো, বাট আমি লিখতেছি অপরিবর্তনশীল। যেমন 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 মনে করো 1, যে কোনো সংখ্যাই আসলে একটা কনস্ট্যান্ট। 2, 3, 4, 5, 6 এগুলো এক একটা কনস্ট্যান্ট। যেমন মনে করো পাই একটা কনস্ট্যান্ট, তারপর তোমার অয়েলার নাম্বার ই একটা কনস্ট্যান্ট। এই সবগুলো হচ্ছে এক একটা তোমার কনস্ট্যান্ট, মানে এর মান জীবনও তোমার পরিবর্তন হবে না। যেমন পায়ের মান, তুমি আজকে ঘুমের থেকে ঘুমাইলা যা দেখতে পাচ্ছ, তোমার বাচ্চা কাচ্চাও তাই দেখতে পারবে সারা জীবন, পায়ের মান এতই থাকবে, কখনো চেঞ্জ হবে না। যেমন মনে করো 3 একটা কনস্ট্যান্ট, এর মান তুমি যাই এটাকে মারো পিটো যা ইচ্ছা করো, এর মান তুমি কোনো পরিবর্তন করতে পারবে না। 3 মানে 3, 3 মানে 3, 4 মানে 4, 5 মানে 5। এবং আরেকটা জিনিস দেখবা যে এই যে তোমার ধ্রুবক, এইগুলো কিন্তু আসলে একটা ইউনিক, মানে এই ব্যাপারগুলো আগেও কথা বলছিলাম যে ইউনিক নাম্বার কি আসলে। তো এইগুলো দেখলেই বুঝবা যে এগুলো হচ্ছে তোমার একটা ধ্রুবক, মানে এটাকে আমরা ধ্রুবক হিসেবে প্রকাশ করি আর কি। তো এই হলো আমাদের ধ্রুবক গেল। এবার চলো আমরা হচ্ছে দেখি একটা নিয়মিত জিনিস শিখবো, সেটা হচ্ছে সহগ কি। আই থিঙ্ক সহগ নিয়ে তোমরা আগে পড়ছো। সহগ হচ্ছে চলকের সাথে সাথে যে সংখ্যা গুণ আকারে থাকে, তাকে সহগ বলে। সহগ অথবা কোএফিসিয়েন্ট আমরা বলি। মানে কি? মানে হচ্ছে ধরে নাও যে আমার একটা চলক রয়েছে, সেই চলকটাকে আমরা বললাম হচ্ছে এক্স, আমার একটা চলক। তোমরা কি বলতে পারবা এই এক্স এর সাথে কোন সংখ্যা অথবা কোন ধ্রুবকটা গুণ আকারে আছে? শুধু এক্স আছে, এটার সাথে কি গুণ আকারে আছে? ভালো করে চিন্তা করে দেখো, অনেকে হয়তো বুঝে গেছো কি আছে। ভাই এটার সাথে একটা 1 গুণ আকারে আছে, মানে 1 ইন্টু এক্স। বুঝছো ব্যাপারটা? বুঝতেছি। 1 ইন্টু এক্স, 1 ইন্টু এক্স মানে কি ভাই? 1 এর সাথে যে কোনো সংখ্যা গুণ আকারে থাকলে তো সেটা আসলে এক্সই হবে, মানে ওই সংখ্যাটাই হবে, রাইট? তাহলে এখানে আসলে সহগ হচ্ছে 1, এই 1টাই হচ্ছে সহগ। বুঝতে পারছো? আচ্ছা এবার মনে করো আমি লিখতেছি 5x,
এক্স হচ্ছে ভাই আমার একটা চলক, এই চলকের সাথে আমার কোন সংখ্যাটা গুণ আকারে রয়েছে? 5 গুণ আকারে রয়েছে। চলকের সাথে যে সংখ্যাটা গুণ আকারে থাকে সেটাই আমার সহগ, তার মানে এখানে আমার সহগ হচ্ছে 5। বুঝলাম? এখন মনে করো তোমার কাছে এমন আছে যে 3y, ভাইয়া y তো একটা চলক, চলকের সাথে কি গুণ আকারে রয়েছে? 3 গুণ আকারে রয়েছে, তাহলে এখানে সহগ হচ্ছে আমাদের 3। বুঝছি? ইজি? পারবো? চলকের সাথে যে সংখ্যাটা গুণ আকারে থাকবে সেটাই হচ্ছে তোমার সহগ। বুঝছি তো নাকি? বলো তো কারা কারা বুঝতে পারছো? এখন আমরা মাত্রা শিখবো, মাত্রা জিনিসটা কি। একটু সাথে সাথে নোট করে ফেললো, ব্যাপারগুলো লিখে ফেলো আর কি। ওকে, এটা ভালোই বুঝতে পারছো। আমার মনে হয় তোমরা যারা চলক বুঝতে পারো নাই, তোমরা পরে জয়েন করছো, কারণ আমি তো এখানে তোমাদের অ্যাটেন্ডেন্স দেখতে পাচ্ছি। ক্লাসটা শুরু করেছিলাম যে নাম্বারটা দিয়ে, তারপরে দেখলাম আরো প্রায় 150-200 মতো জয়েন করছো নতুন করে। তাহলে এই 200 মানুষ তো তাহলে খুব একটা ভালো বুঝবা না, তাই না? বাট ক্লাসে থাকতে থাকো, আশা করি বুঝতে পারো। যেমন তারা কিন্তু আবার এখন এটা ভালো করে মোটামুটি বুঝতে পারছে। ওকে, 95 ছিল, সরি 85 ছিল, 85 থেকে এবার এটা বুঝতে পারছো তোমার হচ্ছে 92.5, মানে 93% প্রায়। গুড, ভালো ইমপ্রুভমেন্ট। আস্তে আস্তে আমরা এটা একদম 100% কারেক্ট নিয়ে যাবো। আচ্ছা, এবার চলো আমরা শিখবো হচ্ছে তোমার, এটা অনেকগুলো নাম আছে আর কি। আমরা এটাকে মনে করো মাত্রা বলি, মাত্রা বলে ডাকি। অনেক সময় দেখবো আমরা ঘাত বলতেছি, মাত্রা অথবা ঘাত, অথবা একটা নাম আমরা সবসময় পাওয়ার হিসেবে ইউজ করি আর কি, যে পাওয়ার, অথবা সূচক হয় আর কি, সূচক বলে, আপাতত সূচকটা না বলি। আচ্ছা, তো এবার একটু চিন্তা করো কি এটা। এটা মানে হচ্ছে, মনে করো ঘাত কি আসলে। এটা মনে করো আমরা আমরা কি জানি, মনে করো এক্স কে এক্স দিয়ে গুণ করলাম, দুইটা এক্স আছে, এটাকে আমরা কিভাবে লিখি? এক্স স্কোয়ার লিখি না? মনে আছে তো, বাচ্চাকালে আমরা পড়ছি। এখন মনে করো তিনটা এক্স একসাথে গুণ আকারে আছে, এটাকে আমরা কি বলবো? এক্স এক্স এক্স, তিনটা এক্স গুণ আকারে থাকলে আমরা কি বলি? এক্স টু দি পাওয়ার 3 বলি না? এই যে 2 আর এই যে 3, এই ব্যাপারটাকে আমরা আসলে বলি মাত্রা অথবা ঘাত অথবা পাওয়ার। তাহলে আমরা একটু সুন্দর করে বলতে পারি যে চলকের মাথার উপরে, মাথার উপরে ডান দিকে যে ধ্রুবকটা বা যে সংখ্যাটা থাকে সেটাকে আমরা মাত্রা বলতে পারি অথবা ঘাত বলতে পারি। এভাবে একটু এটা লিখে জাস্ট একটু এভাবে লিখে দাও মাত্রা, তাহলে তুমি বুঝতে পারবে আসলে মাত্রা আসলে কি বা ঘাত আসলে কি। এগুলো ডেফিনেশন তোমার আসলে তো ভালো করে মুখস্থ করা লাগবে না, জাস্ট বুঝলেই হবে। আশা করি বুঝতে পেরেছো, রাইট? আর ধ্রুবক তো তোমাকে বললাম যে এটা কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট পার্ট জুড়ে থাকবে আর কি। এবার চলো আমরা বহুপদীর ডেফিনেশনটা দিই। বহুপদীর ডেফিনেশনটা হচ্ছে এইরকম: চলক, ধ্রুবক, সহগ এবং তোমার হচ্ছে মাত্রা সমন্বয়ে যে বীজগাণিতিক তোমার এক্সপ্রেশনটা গঠিত হয়, এটাকে আমরা বলি আসলে বহুপদী। বুঝে নেই? আচ্ছা, যেমন মনে করো মনে করো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস মনে করো তোমার হচ্ছে কি বলবো 1, কি বললাম বহুপদী কি? আচ্ছা, একটু ছোট করে লিখে রাখো, এগুলো তোমার স্লাইডে আমাদের বহুপদী ডেফিনেশন দেওয়া আছে, ছোট করে লিখে রাখো যে চলক, ধ্রুবক, সহগ, মাত্রা সমন্বয়ে গঠিত বীজগাণিতিক রাশিকে আমরা বহুপদী বলবো। তার মানে কি, মানে তোমাকে আমি এই যে চলক পড়াইলাম, ধ্রুবক পড়াইলাম, সহগ পড়াইলাম এবং মাত্রা বোঝাইলাম, এই চারটা জিনিস পড়ানোর মূল কারণটাই হচ্ছে এই বহুপদী গঠিত হবে তোমার এই চারটা জিনিস দিয়ে।
তার মানে একটা বহুপদী হওয়ার জন্য তোমার এখানে চলক লাগবে, ধ্রুবক লাগবে, সহগ লাগবে এবং তোমার মাত্রা লাগবে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে দেখো ভাইয়া, এটা আমি একটা বীজগাণিতিক তোমার হচ্ছে একটা এক্সপ্রেশন লিখলাম বা একটা বীজগাণিতিক রাশি লিখলাম। এখন আমরা দেখবো যে এই বীজগাণিতিক রাশিটা কি আসলে বহুপদী কি বহুপদী না। চলো একটু চেক করি। একটু খেয়াল করে দেখো তো, এই যে আমি এখানে এক্সেস করে লিখলাম, বা এই এক্সপ্রেশনের চলক কয়টা? ভাই এই এক্সপ্রেশনের চলক হচ্ছে একটা, চলক একটি, এবং সেটা কি? সেটা হচ্ছে ভাই এক্স। এই যে এক্স আছে, এক্স আছে, এক্স চলক হচ্ছে এক্স, একটি চলক আছে। তারপর একটু খেয়াল করো তো, এই এক্সপ্রেশনে কনস্ট্যান্ট কে বা ধ্রুবক কে? ধ্রুবক বলো তো কে? দেখো এটা তো চলক, এটা তো ভাইয়া চলক। এই দেখো ওয়ান, পরে যে একটা ওয়ান আছে, এই ওয়ানের সাথে দেখো কোন রকম চলক নাই, কোনো কিছুই নাই, এটা জাস্ট ওয়ান আর কিছুই না, রাইট? তাহলে এখানে বলবো হচ্ছে আমাদের ধ্রুবক হচ্ছে ওয়ান। তাহলে সহগ কি? ভাইয়া সহগ জানি কি ছিল? সহগ ছিল তোমার চলকের সাথে যে সংখ্যাটা গুণাকারে থাকে সেটাই হচ্ছে আমাদের সহগ। তাহলে দেখো তো, এই এক্স স্কোয়ারের সহগ হচ্ছে তোমার ওয়ান, এই এক্স এর সহগ হচ্ছে তোমার ওয়ান। তাহলে এই ওয়ান আর ওয়ান হচ্ছে তোমার সহগ, এই যে এটা আর এটা তোমার হচ্ছে সহগ। ইজি ব্যাপার। এবং এই বহুপদীর মাত্রা কত? দেখো এখানে কিন্তু ভাই আমাদের মাত্রা দুইটা দেখতে পাচ্ছ। একটা কি, এই এক্স এর মাত্রা কত? 2, আর এই এক্স এর মাত্রা কত? যে 1। তাহলে এটাও মাত্রা, এটাও মাত্রা। কিন্তু আমি যদি তোমাকে বলি, আচ্ছা একটু লিখো, আস্তে আস্তে বলতেছি, যে এইখানে এক্স স্কোয়ারের মাত্রা 2, এখানে এক্স এর মাত্রা তোমার 1, বাট কোন একটা বহুপদীর পরিচয় দেয় আসলে মাত্রা দিয়ে, যে আমরা বলি এটাকে আসলে কত মাত্রার বহুপদী, 1 নাম্বার, 2 নাম্বার, 2 মাত্রা, 3 মাত্রা, 4 না মাত্রা, নাই কত মাত্রার বহুপদী। এবং মাথায় রাখবা, সবসময় মাথায় রাখবা, কোন একটা বহুপদীর চলকের সর্বোচ্চ যে পাওয়ারটা, ওটাই হবে ওই বহুপদীর মাত্রা। লিখে রাখো, এখানে লিখে রাখো। বহুপদীর চলকের সর্বোচ্চ মাত্রা হবে ওই বহুপদীর মাত্রা। এবং ওই মাত্রা দিয়েই বহুপদীর পরিচয় বহন করা হয়। এগুলো জাস্ট কিছুটা সাইড নোট, মানে এগুলো একদম যে তোমার একদম প্রফেশনাল ব্যাখ্যা বা প্রফেশনাল সংজ্ঞা এরকম না, কিন্তু এটা জাস্ট তোমার হচ্ছে মনে রাখার জন্য। এবং এটা প্রফেশনাল সংজ্ঞার মতই, মানে তুমি যদি চাও কোন জায়গায় তুমি ইউজ করো, কেউ তোমার কাটবে না আর কি, ঠিক আছে? বাট এগুলো তোমার কোথাও লাগবে না, মানে তোমার কখনো এগুলো ডেফিনেশন এগুলো কখনো লিখতে হবে না। বাট এটা তোমার নিজের বোঝার জন্য ইম্পর্টেন্ট, তো এগুলো একটু সাইড নোট করে লিখে রাখো। তাহলে তুমি পরবর্তীতে যখনই মনে করো 2 মাস, 3 মাস, 4 মাস তোমার অর্ধবার্ষিক পরীক্ষার আগে যখন পড়তে যাবো, তখন তোমার মাথায় থাকবে যে হ্যাঁ মাত্রা জানি কি ছিল, হ্যাঁ মাত্রা মানে এটা। তাহলে এবার বলো তো, এই যে ভাই আমি বহুপদীটা লিখলাম, এই বহুপদীর চলকের সর্বোচ্চ পাওয়ার কত? ভাইয়া দেখলাম যে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, আর এটা ভাইয়া 1। তাহলে ভাইয়া এই বহুপদীর মাত্রা হবে 2, বা এটাকে আমরা বলবো 2 মাত্রার বহুপদী। বললাম না পরিচয় বহন করে, এই বহুপদীটা কত মাত্রার? 2 মাত্রার বহুপদী, রাইট? এটা তুলে রাখো, তারপর আমরা আরো বেশ কয়েকটা এক্সারসাইজ করব। আশা করি তোমরা তুলে ফেলছো। চলো এবার আমরা বেশ কয়েকটা এক্সারসাইজ করি। যেমন যেমন মনে করো এমন আছে x⁵, মনে করো, তারপর মনে করো তোমার হচ্ছে 4x⁴ প্লাস মনে করো তোমার 5x⁵, তারপর মনে করো 7x² প্লাস মনে করো 2x প্লাস মনে করো 9।
প্রথমত আমরা একটু চিন্তা করি যে এখানে আসলে কয়টা পদ রয়েছে, অথবা আমরা বলি আগে যে কয়টা পদ রয়েছে দেখি। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে এখানে আমার পদ কয়টা? ভাই এখানে আমার পদ হচ্ছে 6টা। পদ কয়টি? পদ 6টি, রাইট? চলক কয়টি? ভাইয়া চলক হচ্ছে আমার এখানে শুধুমাত্র এক্স এক্স এক্স। তাহলে এক্স হচ্ছে আমার চলক, চলক একটি, এবং সেটা হচ্ছে এক্স। ঠিক আছে? তারপর একটু খেয়াল করো তো কি বলেছিলাম, দেখি যা তোমরা বলতে পারো কিনা, যে এই বহুপদীটা কত মাত্রার বহুপদী? বলো তো দেখি, চিল্লা চিল্লা বলো, একদম বাসার মানুষজনকে শোনাও, তুমি ম্যাথ শিখতেছো। বলো এই বহুপদীটার মাত্রা কত হবে? একটু তোমার খাতাটা দেখে নাও, কি বলছিলাম? বহুপদীর চলকের সর্বোচ্চ মাত্রা হবে ওই বহুপদীর মাত্রা, এবং ওই মাত্রা দিয়েই বহুপদীর পরিচয় বহন করা হয়। তা আমি একটু দেখি যে আমার এখানে চলক যে এক্স, এই এক্স চলকের সর্বোচ্চ পাওয়ার কত? আমি দেখতেছি ভাই এই চলকের পাওয়ার 5, এই চলকের পাওয়ার 4, এই চলকের পাওয়ার অথবা মাত্রা একই কথা 3, এই চলকের মাত্রা অথবা পাওয়ার 2, এই চলকের মাত্রা অথবা পাওয়ার 1, রাইট? সর্বোচ্চ কোনটা, রাইট? 5 না? তোমার ছোট ভাই বোন যারা কিনা 1-এ পড়ে অথবা বেবি নার্সারিতে পড়ে তাকেও জিজ্ঞেস করবা যে এই সংখ্যাগুলোর মধ্যে বড় কে, বলবা দেখবে 5ই বলতেছে। তাহলে এই 5 হচ্ছে আমার সর্বোচ্চ মাত্রা, তাহলে আমার এই বহুপদীর মাত্রা হবে 5। বুঝে গেলাম? পারবো ইনশাআল্লাহ। ওকে, এখান থেকে তোমাকে আরেকটা জিনিস শিখাই ফেলি। শেখানোটা হচ্ছে তোমার বহুপদীর আচ্ছা সহগগুলো একটু বলে রাখি। এই দেখো এটা সহগ কত? এটা সহগ তোমার হচ্ছে 1। এই x টু দি পাওয়ার 4 এর সহগ কত? 4। x টু দি পাওয়ার 3 এর সহগ কত? 5। x স্কয়ার এর সহগ কত? 7। এই x এর সহগ কত? 2। আর এটা হচ্ছে আমাদের ধ্রুবক, এটা ধ্রুবক। বুঝলাম? তাহলে আমার সহগ কারা কারা? x টু দি পাওয়ার 5 এর সহগ হচ্ছে তোমার 1, x টু দি পাওয়ার 4 এর সহগ হচ্ছে 4, x টু দি পাওয়ার 3 এর সহগ 5। বুঝে গেছি? চলকের সাথে যে সংখ্যাটা গুণ আকারে থাকে এদেরকে আমরা আদর করে কি ডাকি? সহগ ডাকি। তোমার কোশ্চেন থাকবে এরকম ভাবে, একটা এক্সপ্রেশন দিয়ে থাকবে, বলবে এখানে মনে করো এক্স স্কোয়ারের সহগ কত, তখন তুমি দেখবা যে এক্স স্কোয়ার কোথায় আছে কোথায় আছে, যেখানে এক্স স্কোয়ার আছে এটার সাথে কোন সংখ্যাটা গুণ আকারে আছে? 7। তার মানে 7ই হচ্ছে আমার এক্স স্কোয়ারের সহগ, রাইট? বুঝলাম, আশা করি বুঝতে পারছো। ওকে, চলো আমরা আরেকটা দেখি। আরেকটা দেখার আগে চাচ্ছিলাম এখান থেকে একটু বুঝাই নিতে, যাই হোক এখান থেকে একটু বুঝাই, তারপর আরেকটা প্র্যাকটিস করলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। কোন কালার নিবো বলো? পিঙ্ক নেই, ডিফারেন্ট কালার লাগবে। দেখো একটু শোনো, বহুপদীর যেই চলকের মাত্রা বা যেই পদের চলকের মাত্রা সর্বোচ্চ, সেই পদটাকে বলা হয় তোমার হচ্ছে মুখ্য পদ। কি বললাম বুঝো নাই? আচ্ছা, বহুপদীর যেই পদে চলকের পাওয়ার সর্বোচ্চ, ওই পদটাকে বলা হয় তোমার মুখ্য পদ। একটু চিন্তা করে দেখো তো, এখানে কয়টা পদ আছে বললাম? যে ভাই এখানে 6টা পদ আছে। এই যে 1 2 3 4 5 6, এই 6টা পদের মধ্যে কোন পদের এক্স এর পাওয়ার সর্বোচ্চ? ভাই এটা হচ্ছে প্রথম পদে, এই যে এই পদটা, এই পদে এক্স এর পাওয়ার সর্বোচ্চ, এই জন্য এটাকে আমরা বলবো মুখ্য পদ। তো চলো আমি একটু লিখি মুখ্য পদ আসলে কি, নিজের মতো করে বানায় বানায় লিখবা, সংজ্ঞা বুঝবা তারপর বানায় বানায় লিখবা। লেখো যে বহুপদীর যে পদের চলকের পাওয়ার অথবা মাত্রা সর্বোচ্চ, ওই পদকে বহুপদীর মুখ্য পদ বলে। রাইট? তার মানে এটা হচ্ছে মুখ্য পদ। তাহলে ভাই বাকিগুলো কি? বাকিগুলো কি জলের ভেসে আসছে? না, বাকিগুলো ভেসে আসে নাই, বাকিগুলোর নাম আছে, বাট তার মুখ্য না, মানে অত অত ইম্পর্টেন্ট কিছু না আর কি।
তাদেরকে আমরা বলবো হচ্ছে গৌণ পদ। লেখো, অ্যাড করো, এবং বাকি বাকি পদগুলোকে একত্রে একত্রে বলা হবে গৌণ পদ। আর মুখ্য আর গৌণ মানে তো বুঝো, রাইট? মুখ্য মানে প্রধান, গৌণ মানে প্রধান না, আছে মানে একটু কম পাওয়ারফুল আর কি। মুখ্য মানে অনেক পাওয়ারফুল, গৌণ মানে একটু কম পাওয়ারফুল, এভাবে মনে রাখতে পারো। তার মানে এই বাকি সবাইকে আমরা বলবো তোমার, মানে সবাইকে পুরোটাকে বলবো হচ্ছে তোমার গৌণ পদ। আশা করব তোমরা বুঝতে পেরেছো, রাইট? পেরেছি আমরা বুঝতে পেরেছি ভাই আপুর, আমরা কি বুঝতে পেরেছি? দেখো, তোমার কোশ্চেন এইভাবে থাকবে, একটা বীজগাণিতিক এক্সপ্রেশন দেওয়া থাকবে, বলবে এই বহুপদীর মুখ্য পদের মাত্রা কত। ওটার মানে হচ্ছে তোমার পুরো বহুপদীর মাত্রা তোমাকে জানতে চাওয়া হয়েছে। মানে এই মুখ্য পদটি আসলে তোমাকে বহুপদীর একটা পরিচয় বহন করবে। তোমার কোশ্চেন এমন থাকবে, একটা এক্সপ্রেশন দেওয়া থাকবে। আচ্ছা, একটা এক্সপ্রেশন লিখি না, এত কেন কথা বলি, চলো একটা এক্সপ্রেশন লিখি। মনে করো 7, মুখে বললাম 7, লিখলাম 8, কেমন লাগে বলো? মানে এটা হচ্ছে ব্রেন আর হাতের একটা বাজে কম্বিনেশন হইলো আর কি। আমি লিখতে যাচ্ছিলাম 7x⁸, বাট আমি 8 আগেই লিখে ফেলছি। যাই হোক, লিখে ফেলছি যখন, তাহলে আমরা উল্টা করে ফেলি। আচ্ছা, 8x⁸ প্লাস মনে করো তোমার আছে 5x⁶, প্লাস মনে করো তোমার আছে 4x⁵, প্লাস মনে করো তোমার হচ্ছে 9x, প্লাস মনে করো তোমার হচ্ছে 15। একটু খেয়াল করো তো, এখানে পদ কয়টা? এখানে পদ হচ্ছে ভাইয়া 1 2 3 4 5টা। চলক কয়টা? চলক একটি, সেটা হচ্ছে 1। মাত্রা কত? এই বহুপদী মাত্রা কত? দেখো, x এর সর্বোচ্চ পাওয়ার কত? x এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 7, তার মানে মাত্রা হচ্ছে 7। এখন আমি যদি তোমাকে বলি যে মুখ্য পদের সহগ কত, মুখ্য পদের সহগ কত? কোশ্চেনটা কি? মুখ্য পদের সহগ কত? মুখ্য পদ কোনটা? এটা, রাইট? যেহেতু এখানে চলকের সর্বোচ্চ পাওয়ার রয়েছে 7, তাহলে এটাই হচ্ছে আমাদের মুখ্য পদ। এই মুখ্য পদের সহগ কত? x এর সহগ কত? 8, তার মানে মুখ্য পদের সহগ হচ্ছে আমার এখানকার 8। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এখানে x⁶ এর তোমার হচ্ছে কি বলে এটাকে, সহগ 5, x⁴ এর সহগ 4, x এর সহগ 9, এবং এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট অথবা ধ্রুবক। এই ধ্রুবকের মান হচ্ছে তোমার 15। আমাকে সবাই বলো তোমরা এটা বুঝতে পেরেছো কিনা। 90% হওয়া চাই, মনোযোগ থাকলে 90% হবে আশা করি। কমেন্ট না থাকলে একটা সুবিধা হচ্ছে, কমেন্ট থাকাটা আসলে ডিস্ট্রাকশন, অ্যাকচুয়ালি ডিস্ট্রাকশন। তোমরা এত কথা বলো, এত মেসেজ দাও, মানে এত কথা বলে তুমি তো ক্লাসে মনোযোগ দিতে পারবে না। মানে তুমি যখন টাইপ করতে থাকো, আমি তোমাকে মাত্র দেখালাম না যে ব্রেনের আসলে সিঙ্ক হওয়াটা খুব ইম্পর্টেন্ট। তো তুমি যখন মেসেজ টাইপ করতে থাকো, তখন তোমার আমার কথা তোমার মাথায় ঢুকবে না, বা আমি বোর্ডে যা পড়াচ্ছি এটা তুমি বুঝবা না। তো এই জন্য কমেন্ট অফ থাকাটা বেটার, দেখা যাবে তোমার মনোযোগটা বাড়বে, মানে তোমরা হচ্ছে মনোযোগ দিয়ে আমার ক্লাসটা করতে পারবা, এবং আমি তোমাকে যখন পোলটা দিব তখন তুমি আমার আশানুরূপ পোলের রেজাল্ট আমি পাবো। এবং তোমরা জানো যে আসলে কখনোই কোনো কিছু 100% হয় না, তোমাদের বোঝাটাও কখনো 100% মাঝে মাঝে হবে না, বা আমার পড়া 100% স্টুডেন্ট এখানে বুঝবে না। এটাই খুবই স্বাভাবিক, এটাই নর্মাল, এটাই হওয়ার কথা। বাট আমি তারপর ট্রাই করি যেন 100% এর কাছাকাছি তোমরা পড়াটা বুঝো আর কি। 90% হওয়া মানে অনেক ভালো। দেখলাম যে মোটামুটি হ্যাঁ 92% বুঝতে পেরেছো পুরোটা, ভেরি গুড। আস্তে আস্তে আমরা আরো শিখবো ইনশাল্লাহ। মানে এই ব্যাপারটা হচ্ছে এখন প্র্যাকটিসের ব্যাপার। তুমি যত প্র্যাকটিস করবা তত ভালো বুঝতে পারবে আর কি। 92% তোমরা বুঝতে পেরেছো, খুবই ভালো, ভেরি গুড ভাইয়ারা। এই যে 8% যারা আছো তোমরাও মন খারাপ করো না, তোমরা আস্তে আস্তে ব্যাপারটা ধরতে পারবা, শিখতে পারবে ইনশাল্লাহ। এবং আমি জানি, তোমাদের বলা লাগবে না, এখানে 8% এর মধ্যে অনেকে আছে যারা ভুলে নো দিয়ে ফেলছে, এটাও জানি। তো পরবর্তীতে দেখো যেন ভুলে আর নো না দাও। এবার আমরা কয়েকটা জিনিস শিখবো, সেগুলো চলে আসে। ভাইয়া, যদি একাধিক চলক গুণ আকারে থাকে তখন কি হবে? কি বললাম বুঝো নাই? এতক্ষণ ধরে যে আমি করলাম সবগুলোতে দেখো ভাইয়া একটা করে চলক ছিল,
একটা করে চলক ছিল যেখানে কিনা এক্স হচ্ছে আমার একটা চলক। এবার মনোযোগ দাও, একদম অ্যাটেনশন, 100% অ্যাটেনশন চাই। এবার চলো আমি একটা বীজগাণিতিক এক্সপ্রেশন লিখি। মনে করো এমন আছে x টু দি পাওয়ার 7 প্লাস মনে করো x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 প্লাস মনে করো এমন আছে x টু দি পাওয়ার 6 প্লাস মনে করো y টু দি পাওয়ার 5 x y টু দি পাওয়ার 3 প্লাস মনে করো তোমার হচ্ছে x স্কয়ার y স্কয়ার প্লাস মনে করো y টু দি পাওয়ার তোমার হচ্ছে কত দিব, মনে করো 4 দিয়ে দিলাম। আচ্ছা, কোনোটারই তো কোনো সহগ দিইনি, তার একটু সহগ দিয়া দিই। মনে করো এটা সহগ হচ্ছে তোমার 9, এটা সহগ মনে করো তোমার হচ্ছে 4, এটা সহগ মনে করো তোমার এটা থাকুক, যেভাবে থাকে থাকুক। এটা মনে করো 7, এটা সহগ মনে করো 9, এটা সহগ মনে করো যা আছে তাই, এটা সহগ মনে করো যা আছে তাই। জায়গা নেই আর কি, এই জন্য আর দিচ্ছি না, কিছু লিখতেছে না, যেগুলো জায়গা আছে লিখে দিচ্ছে। আচ্ছা যাই হোক, তাইলে কি বুঝলাম এখানে কয়টা পদ আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা পদ আছে। এবার চলো আমরা দেখি এখানে পদ কয়টা। পদ হচ্ছে ভাইয়া 7টি। এবার তোমাকে আমি জিজ্ঞেস করবো এই বহুপদীর মাত্রা কত, তোমরা আমাকে পোলের মাধ্যমে জানাবা। মাত্রা কত? সবাই রেডি হও। মাত্রা কত আমি লিখি। মনে করো 1 নম্বর অপশনে মনে করো 10টা, 2 নম্বর অপশনে মনে করো 9টা, 3 নম্বর অপশনে আছে মনে করো 8টা, 4 নম্বর অপশনে মনে করো আছে 7টা। আমি তোমাকে এবিসি দিয়ে দেই, যেহেতু আমাদের ইয়াতে এবিসি দিয়ে আছে, তাহলে তোমাদের জন্য বুঝতে ইজি হবে যে এ বি সি ডি। আমাকে বলো মাত্রা কত, এটা তোমাদের একটা পোল যাবে। এই বহুপদীর মাত্রা কত? দেখি তোমাদের এতক্ষণ যে পড়াইলাম কি শিখেছো, আমি কি শিখাইতে পারলাম, নাকি আমি ব্যর্থ হইলাম? প্লিজ ভালো করে আনসারটা দিও, দিয়ে দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড। সবাই পারছো, সবাই হচ্ছে ভালোই পেরেছো। অ্যাজ এক্সপেক্টেড তোমরা সবাই এটাই আনসার দিয়েছো এবং 73% তোমরা এটা বলছো, ভেরি গুড। তোমরা কারা যারা 10 বলছো, 9 বলছো? আচ্ছা ভেরি গুড, তোমরা এটা বলছো এবং এটাই হওয়ার কথা ছিল আর কি। কারণ কি দেখো, এই যে আমার 7টা পদ আছে, এই 7টা পদের মধ্যে আমার সবচেয়ে বড় পাওয়ার কার? 7-এর, রাইট? তাহলে 7ই তো ভাইয়া আমার মুখ্য মানে মাত্রা হওয়ার কথা ছিল, বা এটি আমাদের মুখ্য সহগ হওয়ার কথা ছিল, তাই না? বা মুখ্য পদ হওয়ার কথা ছিল, মুখ্য সহগ 9 হওয়ার কথা ছিল। আচ্ছা, তো এখানেই হচ্ছে আমাদের টুইস্টটা, যে এটা আসলে 7 হবে না। কেন 7 হবে না? কারণ খেয়াল করে দেখো, এখানে কিন্তু ভাইয়া আমার চলক আর একটা নাই, আমার চলক এখানে আসলে 2টা। চলক কয়টি ভাইয়া? 2টি। একটা কি? এক্স ও ওয়াই। যখন তোমার একাধিক চলক থাকবে এবং একাধিক চলক যদি গুণ আকারে থাকে, তখন তাদের যে পাওয়ার গুলো, সেই পাওয়ার গুলোকে আমরা যোগ আকারে কাউন্ট করব। বুঝি নাই? দেখো এখানে এক্স একা আছে, যার পাওয়ার হচ্ছে 7। এখানে দেখো এক্স আর ওয়াই একসাথে আছে গুণ আকারে, যে দুজন গুণ আকারে আছে। এখানে যেহেতু গুণ আকারে আছে, তার জন্য এই এক্স আর ওয়াই এর যে পাওয়ার দুজন আছে, এই পাওয়ার দুইটাকে আমরা যোগ আকারে কাউন্ট করব। মানে কি 4 + 4 = কত? 8। এখানে দেখো ভাইয়া এক্স আলাদা আছে, এক্স এর পাওয়ার 6। এখানে দেখো ভাইয়া ওয়াই আলাদা আছে, এখানে ওয়াই এর পাওয়ার হচ্ছে তোমার 5। পরবর্তীতে আমি দেখতে পাচ্ছি এখানে এই যে এই পদে এক্স আর ওয়াই একসাথে গুণ আকারে আছে। তাহলে কি করব?
এই পদের পাওয়ার বের করার জন্য আমার কি করতে হবে, এক্স এর পাওয়ার আর ওয়াই এর পাওয়ারকে একসাথে যোগ করতে হবে, যেখানে কিনা এক্স এর পাওয়ার কত 1 আর ওয়াই এর পাওয়ার কত ভাইয়া 3, তার মানে 1 + 3 হচ্ছে 4। তার মানে আমার এখানকার এই পদের যে পাওয়ার এটা হচ্ছে তোমাদের 4। পরবর্তী যে পদটা দেখতে পাচ্ছে এখানেও আমার এক্স আর ওয়াই গুণ আকারে আছে, তার মানে এই পদের পাওয়ার বের করার জন্য আমার কি করতে হবে, এই দুইটা পদের পাওয়ারকে যোগ করতে হবে, 2 + 2 = 4। সেম ভাবে এখানে তো 4ই হচ্ছে আর কি, ওয়াই এর পর তো 4ই হচ্ছে, রাইট? তাহলে আমরা যদি চিন্তা করে দেখি, যে আমি যদি একটু ভালো করে চিন্তা করো তাহলে তুমি একবার জিনিস দেখতে পারবা, সেটা হচ্ছে এই পদের পাওয়ার হচ্ছে ভাইয়া 7, এই পদের পাওয়ার হচ্ছে ভাইয়া 8, এই পদের পাওয়ার 6, এই পদের পাওয়ার 5, এই পদের পাওয়ার হচ্ছে সম্মিলিত পাওয়ার 4, এই পদের সম্মিলিত পাওয়ার কিন্তু 4, এই পদের পাওয়ারও 4। তাহলে ভাই আমার যে 7টা পদ আছে এই 7টা পদের মধ্যে কোন পদের চলকের পাওয়ার সর্বোচ্চ? অবশ্যই ভাইয়া এই সেকেন্ড পদটা বা এই পদটা। এবং সেই পাওয়ারটা আসলে কত? এই পাওয়ারটা হচ্ছে ভাইয়া 2 4 এ 4 এ 8। তাহলে এবার বলো কোনটা হবে মুখ্য পদ? অবশ্যই ভাই আমার এই পদটা হবে মুখ্য পদ। এটা কিন্তু আমরা প্রচুর ভুল করব এবং এটাই আমাদের পরীক্ষায় অনেক বেশি আসবে, এটা কলেজেও আসবে, কলেজে এই পরীক্ষা এই কোশ্চেন গুলো থাকবে। তার মানে আমরা কি বুঝলাম, যে এটা কিন্তু হবে না, এটাই হবে কারেক্ট অ্যান্সার। এখানে শিক্ষণীয় কি? এখানে শিক্ষণীয় হচ্ছে মেজরিটি যেই দিকে যায় সবসময় যে ওই দিকটাই ঠিক এমন নাও হইতে পারে। সামনে ভোট আছে, ইলেকশন আছে, একটা শিক্ষণীয় কথা আর কি। আচ্ছা, বুঝলাম আমরা মেজরিটি যে দিকে গেছে সবসময় স্রোতের বিপরীতটাও তোমার সঠিক হইতে পারে। তার মানে এই 8 এখানকার সঠিক অ্যান্সার। বুঝতে পারছো? বাট এটাই হবে আর কি, গণতন্ত্রে এটাই সৌন্দর্য ধরা হয় আর কি। যাই হোক, আমরা আর পলিটিক্যাল আলোচনা না করি। তাহলে ভাই বুঝলাম যে এটা হচ্ছে, এটা শিক্ষণীয়, এটাই বুঝলাম আর কি, যে আসলে মেজরিটি আমরা সবসময় যেখানে যাই এটা কিন্তু আসলে সবসময় সঠিক হবে, এটা কিন্তু ঠিক না। এই কারণে দেখবা যে যারা স্রোতের বিপরীতে গিয়ে কিছু করতেছে অনেক সময় দেখবা যে সাকসেস স্টোরি তাদেরই কিন্তু অনেক বেশি হয়। অনেক সময় এমন হয় না যে আমাদের সমাজ বলে এইটা করো ওইটা করো ওইটা করো, তোমাকে সবাই এসে তোমাকে একটা কথা বলতেছে তুমি এটা করবা এটা করবা এটা করবা, তোমার এটাই করতে হবে। যেমন অনেক সময় হয় না যে তোমার পরিবার থেকে তোমাকে বলতেছে তোমার ডাক্তার হওয়াই লাগবে, তোমার ডাক্তারই হওয়া লাগবে, তোমার বাবা তোমার মা তোমার সবাই, অথবা ইঞ্জিনিয়ার তোমার হওয়াই লাগবে, বাট তুমি চাচ্ছ না এগুলো হইতে, বা তুমি অন্য কিছু হইতে চাচ্ছ। তোমার যদি মনে ওই সাহসটা থাকে বা তোমার যদি ওই যোগ্যতা থাকে, তোমার যদি মনে হয় তোমার ওই যোগ্যতা আছে, তাহলে তুমি যদি সবকিছুর বাইরে গিয়ে তুমি নিজের মতো করে কাজ করতে পারো, ইনশাল্লাহ তুমি সাকসেসফুল হইতে পারবে আর কি। এই জিনিসটাই তোমাকে বুঝাইলাম আর কি, জাস্ট এটা দিয়ে। তাহলে আমরা কি বুঝলাম, যে আমার এই বহুপদীর মাত্রা আসলে কত হবে? এই বহুপদীর মাত্রা তোমার হবে আসলে 8। ওকে, বুঝতে পেরেছি আশা করি। আর কি আছে? আর কি কিছু আছে? ও, সহগ। এই মুখ্য সহগ কত হবে বলো? তাহলে মুখ্য সহগ কত হবে? মুখ্য পদের সহগ, মুখ্য পদের সহগ আমার এখানে হবে ভাইয়া কোনটা? 4 নাকি 9? 9 নাকি 4? অবশ্যই 4 হবে, যেহেতু এটাই আমাদের মুখ্য পদ 4। বুঝতে পেরেছো কারা কারা? এবার বলো আমাকে কিন্তু জানাও তোমরা কারা কারা বুঝতে পেরেছো। আজকে যে জিনিসগুলো পড়ছে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই বেসিকটা তোমার যদি ক্লিয়ার থাকে, তুমি কলেজেও একটা চ্যাপ্টার রয়েছে বহুপদী এবং বহুপদী সমীকরণ, তোমার এইচএস এর সেকেন্ড পেপার, তোমাদের বড় ভাইরা যদি কেউ থাকে, তোমার যদি বড় ভাইদের কারো বইটই দেখো তাহলে দেখো সেকেন্ড পেপারে 4th চ্যাপ্টার, এখানে কিন্তু রয়েছে যে বহুপদী ও বহুপদী সমীকরণ। তো ওই টপিকের তোমার হচ্ছে প্রায় অনেকখানি তোমার কভার হয়ে যাবে, মানে আজকের ক্লাসটা তুমি ভালো করে বুঝো। মানে তুমি এখন যে ক্লাসটা করতেছো এই সেম ক্লাসটা আমি কিন্তু কলেজেও নেই, তার মানে তুমি 9 এ বসে কলেজের ফিলটা পাচ্ছ, অথবা এত ডিটেলসে নেই না, বাট ঠিক আছে এইভাবেই নেই আর কি। মানে এই সেম পড়াটা কলেজেও আছে আর কি, তো তাদেরকেও এইভাবেই ডিটেলসই পড়ে, তো তোমাদের এইভাবেই পড়াচ্ছে। তাহলে তুমি যদি এটা ভালো করে পড়ে ফেলতে পারো, তোমার এই একটা চ্যাপ্টার, কলেজের একটা চ্যাপ্টার মোটামুটি হয়ে যাচ্ছে, মানে বেসিকটা হয়ে যাচ্ছে একদমই। ভেরি গুড, আমার তো মনে হচ্ছে তোমার এটা অনেক ভালো বুঝতে পারছো। আচ্ছা, এবার হচ্ছে আমরা একটা খেলা দেখাবো। ভেরি গুড, প্রায় 95% তোমরা এটা বুঝতে পেরেছো। ভেরি ভেরি গুড, ভেরি ভেরি গুড ভাইয়ারা। চলো এবার আমরা কিছু মজা করি। আমরা কিন্তু কি পড়লাম? আচ্ছা, আমরা কিন্তু তোমরা বলো, যদি আমি এমন লিখি যে হ্যাঁ মনে করো 8 x⁵ রয়েছে,
এই জিনিসটাই, এই যে যা লিখলাম, এটা কি বহুপদী কি বহুপদী না? এটা কি বহুপদী? বহুপদী কিনা বলো, ইয়েস অর নো? বহুপদী হইলে বলবা ইয়েস, না মনে হইলে বলবা নো। ঠিক আছে, ইয়েস তো বহুপদী, ইয়েস নো বহুপদী না। তো যেটা তোমার মনে হয় বলো, দেখি দেখি কার কি মনে হয়। সবাই রেডি? কার কি মনে হয় বলো, এটা কি বহুপদী কি বহুপদী না? আয় হ্যাঁ, পুরো 50-50, বাহ মজা লাগতেছে। এবং আমি জানতাম তোমাদের অ্যান্সার আসলে এমনই আসবে। মানে বাট ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং। কেন জানো, আমি তোমাকে দেখো, ফার্স্ট ইয়ারে থাকতে আমার একটা কোর্স ছিল, ওই কোর্সে তোমার বোটিং সিস্টেম নিয়ে আমরা পড়াশোনা করছিলাম। বোটের যে ম্যাথমেটিক্যাল কিভাবে কাজ করে, অনেক ধরনের বোটিং সিস্টেম আছে, আমেরিকান বোটিং সিস্টেম, ইউরোপের বোটিং সিস্টেম আমরা কাজ করেছি, অনেক কিছু নিয়ে আমরা পড়েছি আর কি। তো এখানে আসলে বোটিং সিস্টেম বা বোট কিভাবে কাজ করে, অনেক এর ভিতরে কিন্তু অনেক ম্যাথমেটিক্স আছে, অনেক তোমার। তো এই জন্য কিছু না প্রেডিক্ট করা যায়। এইটা দেওয়ার সময় আমি না বুঝছিলাম তোমাদের অ্যান্সার কেমন আসবে। যেমন এই যে এটা দেওয়ার আগে বুঝছিলাম তোমাদের অ্যান্সার কেমন হবে, আমি জানতাম। জেনেই আমি এই কোশ্চেনটা বানাইছি, এটা কিন্তু ইনস্ট্যান্ট বানানো এই কোশ্চেন গুলো। এটার তো আমি জানতাম যে তোমাদের কেমন হবে একদম। তোমরা যদি তাকায় দেখো যারা বোর্ড দিচ্ছ সবাই কিন্তু দেখবা যে 50-50 হয়েছে একদম। ইয়েস বলছো 94.65%, আর নো বলছো 50.35%। এখন তুমি যদি আমাকে বলো আমাকে একটা বিজয়ী ঘোষণা করতে হবে, আমার কাকে বিজয়ী ঘোষণা করা উচিত? তাদের কি একদম কাছাকাছি ব্যাপার না? এখানে কি দুইজনই আসলে যোগ্য না? ব্যাপারটা বুঝতেছো, ব্যাপারটা আমি কি বলতেছে? বাট আমাদের গণতন্ত্র অনুযায়ী কিন্তু সে জয়ী হবে যেহেতু সে অল্প একটু আগে আছে, অল্প একটু, জাস্ট কয়েকজন জাস্ট বেশি দিচ্ছে, এটা এই জন্য এটা এমন হয়ে গেছে। তো এই আর কি। তো আবার বললাম যে আসলে আমাদের সবসময় যে সবকিছু ঠিক হয় ব্যাপারটা এরকম না। যাই হোক, তোমরা যারা, আচ্ছা মুসলাম কেন, তোমরা যারা ইয়েস বলছো কংগ্রাচুলেশন। আবার সেই কথাটাই সত্য হয়েছে যে মেজরিটি, মানে সবসময় যে আসলে যে বেশি দিবে বা যেটা ভোটে যে জিততেছে তারটাই ঠিক, ব্যাপারটা এমন না। এটাই অ্যাকচুয়ালি বহুপদী। এই যে আমার মধ্যে মনে হয় পুরো একটা ইলেকশনে আমেজ চলে আসছে। আমি আজকে ক্লাসের যত ইলেকশন নিয়ে কথা বলতেছি আমি তো জীবনে বলি না, তাই না? তো দুদিন পর ইলেকশন, তো এই ভূত তারাইতে হবে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, এটা একটা মজা, অনেকদিন পর ইলেকশন হচ্ছে, একটা ফেস্টিভ ভাইব হচ্ছে আর কি। তো আমরা ক্লাসে একটু এটা ফিল নেই। সো ব্যাপারটা একটু বুঝো, যারা নো বলছো তারা কোন লজিকে নো বলছে আমি বলি। তোমরা ভাবতেছো ভাইয়া তো বলছে যে বহুপদী মানে কি, যার বহু পদ আছে, মানে অনেকগুলো পদ আছে। কিন্তু ভাই এখানে মাত্র একটা পদ। ভেরি গুড, গুড লজিক, গুড অবজারভেশন। যারা ইয়েস বলছো তোমাদের হয়তো লজিকটা এমন ছিল, ভাইয়া তো বলছিল বহুপদী মানে হচ্ছে এমন একটা বীজগাণিতিক রাশি যার মধ্যে চলক আছে, ধ্রুবক আছে, সহগ আছে, মাত্রাও আছে। এখানে দেখো ভাই সব আছে না? এই যে এটা আমাদের চলক, এই সহগ, সহগ ধ্রুবকই, এটা একটা ধ্রুবক না? আবার এটা সহগ, ধ্রুবক মানে সহগ গুলো তো আসলে ধ্রুবকই। আর এটা কত মাত্রা, মানে সবই আছে, তার এটা তো এটা বহুপদী। যদিও তোমরা সংখ্যায় হারাই গেছো, বাট তোমরা কিন্তু জিতে গেছো, আলটিমেটলি তোমরাই জিতে গেছো। এবার একটু বুঝাই ভাইয়া, দেখো কি লিখলাম। ভাইয়া 8x⁵ লিখেছে, কথা সত্য। এটা পদ কয়টা? পদ একটা, কথা সত্য, ঠিক আছে। কিন্তু আমি যদি তোমাকে একটা লজিক দেখাই যে ভাইয়া মনে করো এখানে আরো অনেকগুলো পদ আছে, মনে করো এমন আছে x⁵ আছে, মনে করো এমন আছে x⁵ আছে, x⁵ তো লিখছে, মনে করো x⁴ আছে, অথবা মনে করো x⁵ যা ইচ্ছা আছে 9 আছে, এটা সর্বোচ্চ পাওয়ারটা লিখে দিছে। ভাই আসছে, তাহলে আমি দেখতে পাচ্ছি না কেন? তুমি দেখতে পাচ্ছ না কারণ
এই সবগুলোর সহগ হচ্ছে শূন্য। এবার বুঝছো, একটা একটা পদকে আমি দেখো অনেকগুলো পদ বানাই ফেলছি, সবগুলো সহগ শূন্য দিয়ে দিছে। যে কোনো কিছুর সাথে শূন্য যোগ হওয়া মানে কি আসলে শূন্যই না? আর শূন্য যোগ হওয়া মানে তো শূন্যই, শূন্যর সাথে আবার যে সংখ্যা যোগ হবে এটা তো শুরুতেই থাকবে, চেঞ্জ হবে কিছু? তুমি 10-এর সাথে শূন্য যোগ করো, কত হবে? 10ই তো হবে। বা 15-এর সাথে শূন্য যোগ করো, কি লিখলাম এটা দেখো, 15-এর সাথে শূন্য যোগ করো, তুমি তো আসলে ভাই 15ই পাচ্ছ, রাইট? তার মানে আসলে বুঝতেছো, তোমার যারা লজিক বলতেছিল ভাই এখানে তো আসলে একটা পদ, অনেকগুলো পদ নাই ভাই, এখানে অনেকগুলো পদ আছে, বা তুমি দেখতে পাচ্ছ না। বুঝলাম আমরা? এই জন্য যদি এরকম এক্সপ্রেশন তুমি পাও, যে মনে করো 7x⁵, এটা একটা বহুপদী যেখানে মাত্রা হচ্ছে 5, 7 হচ্ছে আমাদের সহগ, আর এই x হচ্ছে আমাদের চলক, আর ধ্রুবকটাও এই 7ই, কারণ 7 চলকগুলো আসলে ধ্রুবকই, 7, 5 এগুলো সব ধ্রুবক না, এই আর কি। এখন মনে করো এমন আছে যে কি বলবো, মনে করো এমন আছে যে শুধুমাত্র x আছে, শুধুমাত্র x একটা বহুপদী। কেন ভাইয়া? দেখো এটা সহগ হচ্ছে আমাদের 1, মাত্রা হচ্ছে আমাদের 1, এবং এটার আরো অনেকগুলো পদ আছে, 0x², মনে করো প্লাস 0x⁵, যা ইচ্ছা, ইনফিনিটি। ইনফিনিটি হবে না আসলে, মানে আছে আর কি, 0 দিয়ে অনেক কিছু আছে, 0 দিয়ে অনেক কিছু আছে, অনেকগুলো মনে করো আছে, মানে সবগুলো আলটিমেটলি 0ই হয়ে যাচ্ছে, 0-র সাথে এটা যোগ হচ্ছে আর কি, যে x+0 মানে আসলে x-ই পাচ্ছ। তাহলে শুধু যে x, এটাও একটা বহুপদী। তাহলে ঠিক এরকম ভাবে তোমার মনে করো 7x², 8x⁶, 9x⁵, তোমার 10x⁵, এই সবগুলি আসলে একটা বহুপদী, অথবা xy একটা বহুপদী, শুধু y একটা বহুপদী, শুধু z একটা বহুপদী, শুধু w একটা বহুপদী, সবগুলো আসলে চলো যার সহগ 1 পাওয়ার 1, সহগ 1 পাওয়ার 1, সহগ 1 পাওয়ার 1। আমরা কি বুঝতে পেরেছি? একটু জানাও তো বুঝতে পেরেছো কিনা এটা ব্যাপারটা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা যেন আবার 50-50 না হয়ে যায়, এর জন্য বেশি হয়, মানে এখানে যেন অ্যাকচুয়ালি বিজয়ী যারা তারাই যেন বিজয়ী হয়। তোমরা তোমরা যারা শুরু থেকে ক্লাসটা দেখছো শুধুমাত্র তারাই বোর্ডে পার্টিসিপেট করবা, মানে ব্যাপারটা যেন এরকম না হয় যে তুমি একটা এলাকার ভোটার, তুমি এলাকায় কখনোই থাকো না, ওই এলাকায় কি নির্বাচন দাঁড়িয়েছে তুমি এটাও জানো না, তুমি হঠাৎ করে খালি একদিন ভোট দিয়ে আসলা, তুমি কি সঠিক ভোট দিতে পারবা? মানে অ্যাকচুয়ালি যে যোগ্য প্রার্থী তাকে কি তুমি ভোট দিতে পারবা না তো। এই জন্য যে এলাকায় থাকে মোটামুটি হচ্ছে সবসময় এলাকার মধ্যে সব মানুষদেরকে চিনে, যারা যারা দাঁড়িয়েছে তাদের কাজকর্ম সম্পর্কে ধারণা আছে, তাদের কিন্তু ভোট দিবা, বা সে সঠিক ভোট দিতে পারবে আর কি। তো এইরকম অনেক দেখা যায় যে তোমরা অনেক পরে এসে জয়েন হও, পরে ভোট পাইছে একটা দিয়ে দিই, একটা পোল পাইছি দিয়ে দিই একটা নো, বুঝি নাই তো কিছু, যেহেতু পরে জয়েন করছে। যাই হোক, বেশ ভালো বুঝতে পেরেছো, স্টিল তোমরা 90% বুঝতে পেরেছো, গুড। হঠাৎ করে তোমাদের স্টুডেন্ট সংখ্যা ড্রপ করে গেছে কেন? কোনো কি নেটে বা অন্য কিছু প্রবলেম হয়েছে? প্রায় 200 স্টুডেন্ট কমে গেছে হঠাৎ করে, এটা হয় না আর কি, এটা মেবি কোনো একটা জায়গায় মনে হয় কোনো ফল্ট হয়েছে বা কিছু একটা। তাই আমি কি একটু ওয়েট করবো? একটু মনে হয় আমার একটু ওয়েট করা উচিত। আচ্ছা ঠিক আছে, একটু ঝামেলা হয়ে গেল, কারণ এখন একটা ইন্টারেস্টিং জিনিস পড়াবো তোমাদেরকে। ভেরি গুড, 90% তোমরা এটা বুঝতে পেরেছো। তোমাদেরকে আমি আরেকটা পোল দিব। আরেকটা পোল হচ্ছে, তোমাদের ফেভারিট নাম্বার কি? তোমাদের ফেভারিট নাম্বার কি সেটা বলো তো। মেবি অনেকের অনেক ফেভারিট নাম্বার হবে। আমার ফেভারিট নাম্বার হচ্ছে তোমার, না বলি, আমি র্যান্ডমলি কিছু লিখতেছে, আমি আমার ফেভারিট নাম্বার লিখতেছি না। হ্যাঁ আচ্ছা, র্যান্ডমলি যেহেতু বলছি, তাহলে এই যে স্লাইড, এই স্লাইডের নাম্বার কিন্তু দেখতে পাচ্ছ, স্লাইডের সংখ্যা কত? 18 না? তো 18ই আমরা লিখবো এখন। এই 17 চলে গেছে, এই যে 18, এই 18ই আমরা পিক করতেছি। তা আমার ফেভারিট নাম্বার তোমরা জানতে পারলা না, কারণ আমার ফেভারিট নাম্বারটা একটু ম্যাথমেটিক্যাল। আচ্ছা, সবগুলোই তো ম্যাথমেটিক্যাল, যে 18 লিখলাম। আমাকে এটা বলো তো, এই 18 এটা কি বহুপদী কি বহুপদী না? বহুপদী, সেম, একে ইয়েস, দুই নো, ইয়েস অর নো। দেখি তোমরা কারা কি বুঝতে পেরেছো। আঠারো কি অ্যাকচুয়ালি ধ্রুবক না, কনস্ট্যান্ট না? ওই যে 18 জাস্ট একটা সংখ্যা, একটা নাম্বার, এটা একটা কনস্ট্যান্ট, তাই না?
আচ্ছা, এটা আজান দিচ্ছে, আমি এটা আজানের ব্রেক নিচ্ছি। হ্যাঁ, একটা সুন্দর ম্যাথমেটিক্স, এখানে সুন্দর একটা মিলে গেছে। আচ্ছা, আমাদের আজান শেষ হয়ে গিয়েছে। আমাদের এই স্টুডিওর পাশে হচ্ছে মসজিদ, আমাদের এখানে হচ্ছে নামাজ পড়তে যাই আর কি, একদম পাশে। আচ্ছা, তো অনেকেই তোমরা বলছো যে হ্যাঁ 18 একটা বহুপদী, ইয়েস 38%, 38.38 মজার, 61.62% বলছো যে না 18 একটা বহুপদী না। বাট মজার ব্যাপার হচ্ছে এই 18 একটা বহুপদী, এটার অ্যান্সারটা হবে ইয়েস, বুঝছো? আচ্ছা ভাই, লজিক দেখেন 18 কেমন বহুপদী। 18 বহুপদী হচ্ছে এইভাবে যে মনে করি যে 18 লিখলাম না ভাই, 18 সাথে তো কোনো চলক নাই, তাহলে 18 কিভাবে বহুপদী হইলো? 18 সাথে চলক কিন্তু আছে, বাট ওই চলকের পাওয়ার কিন্তু তোমার হচ্ছে 0। সেটা কেমন আমরা কি জানি? যে কোনো কিছুর পাওয়ার 0 মানে কি 1 না? দেখো তুমি এই তামাম দুনিয়ার যে কোনো কিছুর উপরে তুমি যদি হচ্ছে পাওয়ার 0 করে দাও, এই যে অনেক বড় একটা সংখ্যা লিখলাম পাওয়ার 0, 1 পাচ্ছি না? যে পাওয়ার 0 মানে 1, ওই দেখো পাওয়ার 0 মানে 1। যে কোনো কিছু লিখো তুমি, যা ইচ্ছে, যে আমি চোখ বন্ধ করে লিখতেছি পাওয়ার 0 দিলাম 1, তার মানে তুমি যে কোনো কিছু মনে করো ভাইয়া এক্স এর পাওয়ার 0 দিব, এই যে মনে করো যে এক্স তার উপরে পাওয়ার 0 দাও। আচ্ছা, এখানে তো তোমার ডিফাইন করা হয় না আর কি, যাই হোক, মানে এখানে কোনো ডিফাইন করা হয়নি তো এক্স, এই কারণে তোমার ম্যাথের চলে আসতেছে, যেহেতু এখানে এক্স এর কোনো কিছু জানি না আর কি। যে কোনো কিছুর পাওয়ার 0 মানে তোমার হচ্ছে 1 হবে আর কি। তো এই সেন্সে আমরা হচ্ছে বলবো যে এখানে 18 সাথে 1 গুণ আকারে আছে, যে কোনো কিছুর সাথে তোমার 1 গুণ আকারে থাকে না, তাহলে এই 18 সাথে যেহেতু 1 গুণ আকারে আছে, আর এই 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 0, তাহলে আমরা কি বুঝলাম? এই যে বহুপদী, এই বহুপদীর চলক কত? x, যার পাওয়ার আসলে কত? মাত্রা 0, আর এটা হচ্ছে আমাদের সহগ, বা যেটা আসলে ধ্রুবক ছিল। আর চলক কি আছে? ওই যে চলক তো অনেক কিছু আছে, তাই না? বললাম না 0 দিয়ে তোমার অনেক চলক আছে, 0 দিয়ে সবগুলো হবে। আচ্ছা, তাইলে আমরা কি বুঝলাম? এগুলো হচ্ছে ধ্রুবক,
যার মাত্রা কত শূন্য, তাহলে সুন্দর করে একটা নোট লিখে রাখো, সকল ধ্রুবক শূন্য মাত্রার বহুপদী। সকল ধ্রুবক শূন্য মাত্রার বহুপদী। অথবা আমরা যে একটু আগে এক্সপ্রেশন লিখছিলাম না এরকম ভাবে, মনে করো 5x⁴ প্লাস তোমার মনে করো 4x⁴ প্লাস মনে করো তোমার 3x² প্লাস মনে করো তোমার হচ্ছে 2x প্লাস মনে করো তোমার 9, এমন আছে। খেয়াল করে দেখো তো এটার পাওয়ার কত 4, এটার পাওয়ার কত 3, এটার পাওয়ার কত 2, এটার পাওয়ার কত 1। এই যে 9 যে ধ্রুবক, এই ধ্রুবকের যে চলক আছে এটা চলকের পাওয়ার আসলে 0। আমরা এতক্ষণ ধরে শুধুমাত্র ধ্রুবক রেখে লিখতেছিলাম না, বাট এটার পাওয়ার অ্যাকচুয়ালি তোমার শূন্য, এক্স এর পাওয়ার শূন্য, 0, মাত্রা 0। তো এটা লেখো আর কি, সকল ধ্রুবক শূন্য মাত্রার বহুপদী। মানে তোমার 1 একটা বহুপদী, 2 একটা বহুপদী, 3 একটা বহুপদী, 5 একটা বহুপদী, 7 একটা বহুপদী, 4ও কিন্তু বহুপদী, লিখে নেই আর কি, ইচ্ছা করে লিখে নেই, বুঝছো? এই সবগুলি তোমার হচ্ছে একটা বহুপদী। এবং তারা কেমন বহুপদী? তারা শূন্য মাত্রার বহুপদী। তোমাদের কি মনে হচ্ছে না ভাইয়া সবই তো বহুপদী, মানে বহুপদী ছাড়া কি আছে? তোমাদের কি এটাই মাথায় ঢুকতেছে না ভাই? আপনি যাই দেখাচ্ছেন বলতে সব বহুপদী, তাহলে বহুপদী না কারা? এটা কোশ্চেন, রাইট? আচ্ছা, তোমাদেরকে একটা বাড়ির কাজ দিব, এটা ব্রেন স্ট্রমিং আর কি, ব্রেনকে তুমি একটু কাছে লাগাবা, ব্রেন স্ট্রমিং করবা যে এই যে এই জিনিসটা কি, ঘোড়ার ডিম লাগতেছে, বাট ঘোড়ার ডিম তো আসলে এক্সিস্ট করে না, আমরা বলবো এটাকে সার্কেল। এই যে শূন্য আর কি, এত ঢং করার একটা মূল কারণ হচ্ছে এটা একটা শূন্য, যেটা আমরা আসলে পরীক্ষায় পাই দুইটা, কিন্তু আগে একটা 1 থাকে অবশ্যই, তাই না? আমরা পাই না, শূন্য পাই না পরীক্ষায়। তো পরীক্ষায় অবশ্যই আবার শূন্য পাবো, দুইটা শূন্য পাবো, বাট অবশ্যই সাথে যেন একটা 1 থাকে, মানে আগে যেন একটা 1 থাকে আর কি। এমন যেন না হয় ডান পাশে একটা 1 আছে, শূন্য ডান পাশে 1, এমন যেন না হয়। হ্যাঁ, আমরা পরীক্ষায় অবশ্যই দুইটা শূন্য পাবো, কিন্তু অবশ্যই যেন বাম পাশে একটা 1 থাকে, ঠিক আছে? আচ্ছা, বলো ইনশাল্লাহ পাবো দুইটা শূন্য, একটা 1 সহ বাম পাশে। আচ্ছা, এবার তোমার কোশ্চেন যেটা, এটা আমি এখন সলভ করে দিব না, বলো পরে হয়তো বা কোনো একটা সময় তোমাদেরকে নিয়ে আলোচনা করবো, বাট তুমি এটা ভাববা, এই যে শূন্য, শূন্য কি বহুপদী? বহুপদী কি বহুপদী না, তুমি চিন্তা করবা শূন্য কি বহুপদী হতে পারে কিনা। আচ্ছা, কোশ্চেন শেষ হয় নাই। আচ্ছা, আমি ধরে নিলাম যে আচ্ছা, যদি শূন্য বহুপদী, মনে করো তুমি চিন্তা করে ভাবলা যায় না শূন্য বহুপদী, যদি শূন্য বহুপদী না হয় তাহলে তো হইলই, না হইলে নাই। যদি শূন্য বহুপদী হয় তাহলে তুমি আবার চিন্তা করবা, তাহলে এটার মাত্রা কত? পরবর্তীতে কোনো একটা ভিডিও বানাই তোমাদেরকে দিব না, তোমরা আগে চিন্তা করো তারপর ভিডিওটা দেখো। ভাই আমাকে একটু মনে করে দিও যে ভাই আপনার একটা ভিডিও দেওয়ার কথা ছিল, নাহলে আমি ভুলে যাবো, ঠিক আছে? এটা চিন্তা করবা, ব্রেন স্টর্মিং। শূন্য কি বহুপদী? যদি শূন্য বহুপদী হয় তাহলে মাত্রা কত? চিন্তা করবা, ঠিক আছে? চলো, আচ্ছা এখন তোমাদের সেই কোশ্চেনটা আসে, তাহলে কি ভাইয়া সব বহুপদী যা যা পড়াইছেন? না, সব বহুপদী না। বহুপদী হওয়ার জন্য তোমার পার্টিকুলার কয়টা শর্ত মানতে হবে, এইগুলো এখন আমরা পড়বো। ইন্টারেস্টিং পার্ট, সবাই নোট করো, সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট এখন আমরা পড়বো, লিখে রাখো সুন্দর করে, সুন্দর করে একটা নোট লিখো। ওকে, লেখো, বহুপদী হওয়ার শর্ত, এই শর্তগুলি আমাদের মানতে হবে। শর্তগুলো কি কি? প্রথম শর্ত হচ্ছে বহুপদীর মাত্রা ধনাত্মক হতে হবে।
কি হতে হবে? ধনাত্মক হতে হবে, ঋণাত্মক হওয়া যাবে না। লিখে রাখো, ঋণাত্মক হওয়া যাবে না। কি সমস্যা ঋণাত্মক হইলে, তাই না? এটা একটা কোশ্চেন না? কি সমস্যা? আচ্ছা চলো একটু আমরা বুঝার চেষ্টা করি কি সমস্যা। মনে করো তোমার কাছে এমন একটা এক্সপ্রেশন আছে, একটা একটা বীজগাণিতিক এক্সপ্রেশন আছে এরকম, x⁴ প্লাস মনে করো তোমার, মনে করো 2x⁻⁻1 প্লাস মনে করো তোমার 3x⁻³ প্লাস 5 দিলাম, একটা এক্সপ্রেশন দিয়ে দিলাম। তাহলে ভাইয়া এই যে আমি একটা বীজগাণিতিক রাশি লিখলাম, এই বীজগাণিতিক রাশির চলককে, অবশ্যই তুমি বুঝতে পারতেছো চলক হচ্ছে আমাদের এক্স। আর আমরা চলকের যেই ডেফিনেশন ছিল, ওই ডেফিনেশন থেকে আমরা কি পড়েছিলাম, যে চলক কোনো একটা সেটের ভিন্ন ভিন্ন মান গ্রহণ করতে পারে। আমি ধরে নিচ্ছি এই চলক এই সেট থেকে ভিন্ন ভিন্ন মান গ্রহণ করবে, এবং এই সেটকে আমি ডিফাইন কিভাবে করতেছি, মনে করো এই সেটটা হচ্ছে এরকম -2 -1 0 1 এবং 2। তার মানে এই যে চলক x বা এই বীজগাণিতিক রাশিটা, এখানে এটার মান আসলে কত হবে? x এর মান যদি আমি -2 বসাতে পারবো, x এর মান আমি -1 বসাতে পারবো, x এর মান আমি 0 বসাতে পারবো, 1 বসাতে পারবো, 2 বসাতে পারবো। এই মানগুলো বসাইলে আমি এটার একটা মান পাবো আর কি। যেমন মনে করো আমি x এর মান -2 বসাচ্ছি, x এর মান মনে করো -2, সে -2 বসাচ্ছে, যে x = -2। তাহলে কি হবে? -2⁴ প্লাস 2 ইন্টু -2⁴ প্লাস 3 ইন্টু -2⁴ প্লাস 5, তাই না? এটাই হবে না? তাহলে এটার মানটা আসলে কত? চলো আমরা একটু ক্যালকুলেটরে দেখি। এত বড় লিখলাম, একটু ছোট লিখলে একটু ক্যালকুলেটর করলে ইজি হইতো, বাট ঠিক আছে। কত বলো? ভুলে যাবো তো, আমি তো ভুলে গেছি। -4⁴ লিখছি, তারপর যেন কি ছিল, প্লাস 3 ইন্টু মাইনাস, ভুলে গেছে, 2 আছে, 2 2 2 2 2 ছিল, হ্যাঁ 2 ইন্টু -2⁴ প্লাস 3 ইন্টু -2⁴ প্লাস 5 ছিল, রাইট? -4 অ্যান্সার আসছে। তার মানে এটা করলে আমি -4 পাচ্ছি। ওকে, ভালো কথা। এবার মনে করো হচ্ছে আমি -1 দিলাম, -1 বসাই, এই -2 এর পরিবর্তে খালি -1 বসিয়ে দিব। দেখো তুমি আরেকটা মান পাবা, কিছু একটা পাবা, কিছু একটা পাবা। আমি ক্যালকুলেটর দিয়ে ঝটপট করে ফেলতেছি। এই 2 গুলোর পরিবর্তে আমি -1 বসাবো আর কি, যে এগুলোর পরিবর্তে আমি -1 বসাই দিব। সফল হয়েছে। ইকুয়াল দিলাম, কত পাচ্ছি? 1 পাচ্ছি। ওকে, ভেরি গুড। এটার পরিবর্তে আমি 1 পাচ্ছি না, মান পাচ্ছি। ঠিক তেমনি ভাবে তুমি যখন 1 আর 2 বসাবা, এটার জন্য তুমি একটা মান পাবা। এই যে মান 2 বসাও, এই যে 1 বসাইলাম, সবগুলোর জন্য 1 বসিয়ে দিলাম, x এর পরিবর্তে আমি 1 বসিয়ে দিলাম। কিছু একটা পাবো, কিছু একটা পাবো আর কি। আর 2 বসাও, তুমি একটু বের করে দেখো তো কত পাও। এই 2 বসাইলাম, কিছু একটা পাবো। 1 বসো, 2 বসো, কিছু একটা পাবো আর কি। দেখো শুধু 1, এই যে মাইনাস গুলো কেটে দিলাম, এই মাইনাস গুলো কেটে দিলাম, সমস্যা নেই, শেখার জন্য একটু কষ্ট করি আর হিসাবে না করে। তাহলে এটা 11 পাইলাম, পরে একটা 2 বসাবো, রাইট? তাহলে এই 1 এর পরিবর্তে আমি 2 বসাবো, এই যে 2 বসাবো, কেটে 2 বসাই দেবো। শেখার জন্য কষ্ট করতে রাজি আছি, বুঝো এবার। তাহলে কত পাইলাম? এটা 46 পাইলাম। দেখো তো, আমি -2 বসাইলাম, মান পাইলাম, -1 বসাইলাম, মান পাইলাম, 1 বসাইলাম, মান পাইলাম, 2 বসাইলাম, মান পাইলাম। ভাই 0 কিন্তু বসাই না এখনো। তো 0 বসে দেখি কত হয়। 0 আর এমন কি, 0 বসাইলে সমস্যা কি? দেখি না, ভয় পাই নাকি 0 কে? ওকে, এই যে রাখলাম, উপরে রেখে দিলাম। ছোট করে দিলাম আর কি। এবার চলো এই x এর পরিবর্তে আমি 0 বসাই। 0 বসালে কত হবে? 0⁴ প্লাস 2 ইন্টু 0⁻⁻1 প্লাস 3 ইন্টু 0⁻³ প্লাস 5। তাহলে কি হচ্ছে? আমি এই 2 এর পরিবর্তে 0 বসাই দিব,
তাই না? সবগুলোতে আমি বসে দিলাম। আল্লাহ, কি হলো এটা? কোথাও ভুল করছে? সবগুলোতে মান আসতেছিল, এটা মান আসলো না কেন? এমনটাই হওয়ার কথা ছিল, বুঝছো? জিরো যখন আমি বসাইলাম তখন আমি দেখো ম্যাথ এরর, কোথাও কিন্তু ভুল করিনি, সবগুলো ঠিক আছে। দেখো জিরো আমি ঠিকঠাকই বসাইছি, কিন্তু প্রবলেমটা কি হয়েছে, এটা আমি ম্যাথ এরর পাচ্ছি। তার মানে তুমি বুঝতেছো এই চলক এই সেটের সবগুলো মান গ্রহণ করতে পারতেছে না। একটা মান সে পারতেছে না, এই মানটা দিলে সে এখানে কোন রকম ভ্যালু দিতে পারতেছে না। এখন কথা হচ্ছে ভাই কেন দিতে পারতেছে না, একটু চিন্তা করে দেখো। আমাদের কথা কি ছিল, বহুপদীর মাত্রা ধনাত্মক হতে হবে, ঋণাত্মক হওয়া যাবে না। ঋণাত্মক হইলে কি সমস্যা হবে, চিন্তা করে দেখো। এখানে আমার কি বহুপদীর মাত্রা ঋণাত্মক আছে না, এক্স টু দি পাওয়ার -1 আছে না? এক্স টু দি পাওয়ার -1 কে আমরা কিভাবে লিখতে পারি? এটা মানে কি 1/x না, পড়ছো আগেও? হ্যাঁ, এক্স টু দি পাওয়ার -1 মানে 1/x, এক্স টু দি পাওয়ার -2 মানে কত, 1/x²। অথবা এটা কিভাবে লিখতে পারো, এক্স টু দি পাওয়ার -n মানে হচ্ছে 1/x টু দি পাওয়ার n, এভাবে আমরা লিখতে পারি আর কি। বুঝো এবার ব্যাপারটা। তার মানে পাওয়ার যখন ঋণাত্মক হয়ে যায়, এটা হয়ে যায় কি 1/x টু দি পাওয়ার 5। x টু দি পাওয়ার -5 মানে 1/x টু দি পাওয়ার 5। ঠিক তেমনি ভাবে x টু দি পাওয়ার -n মানে 1/x টু দি পাওয়ার n, মানে এটা ভাগ হয়ে যায়, ভাগে চলে আসে। ভাগে আসলে কি সমস্যা, ভাগে আসলে সমস্যাটা হচ্ছে আমি যখন x এর মান এখানে 0 বসাই ফেলবো, এটা কত হয়ে যাবে, 1/0 হয়ে যাবে। আর ভাই আমরা কি জানি 1/0 মানে কি, অসংজ্ঞায়িত না? আমরা পড়ছিলাম না ভাইয়া 1/0 মানে অসংজ্ঞায়িত, যে 1/0 মানে অসংজ্ঞায়িত। পরে আমরা কি পড়ছিলাম, 0/0 মানে কি, অনির্ণেয়। পড়ছিলাম না এই ব্যাপারগুলো? পড়ছিলাম কি পড়ছিলাম না বলো? এই জন্য আমার আসলে বহুপদীর মাত্রা ধনাত্মক হইতে হবে, ঋণাত্মক হওয়া যাবে না। ঋণাত্মক হলে সমস্যা কি হবে, ঋণাত্মক হলে সমস্যা হবে কোন একটা সেটে যদি 0 থাকে সেই 0 মানটা সে নিতে পারবে না, সে আমাকে ম্যাথ এরর দেখাবে। এই একটা কারণেই আমরা কখনোই বহুপদীর মাত্রা ঋণাত্মক নিতে পারবো না, সব সময় তোমার এটা হবে ধনাত্মক। বুঝতে পারছো কিনা একটু জানাও, তোমরা বুঝতে পেরেছো কিনা এটা আমাকে জানাও। এটা কি বুঝতে পেরেছো কিনা জানাও, কেন হইতে পারবে এটা বুঝতে পারছো কিনা? এটা জানার জন্য তোমাদের এই যে এটার মানে জানতে হবে, আমি এটা পড়াইছি তোমাদের। যদি না জানো, এটা না জানো, আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো দেখতে হবে। তো এটা একটু তুলে রাখো, আমি এটা মুছে ফেলবো। আমাদের আরো দুইটা কন্ডিশন আছে। ডিং 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 ডিং, এটা কেন মুছতেছি? আচ্ছা ঠিক আছে, মুছে দিই। তোমার বাচ্চাগুলো নিনজা হাতুড়ি দেখতা, এখন মনে হয় না, না? একটা কার্টুন চ্যানেল ছিল নিক, ওইখানে বাচ্চাকালে আগে নিনজা হাতুড়ি দেখতাম। পাওয়ার কি জানি ছিল, পাওয়ারম্যান না, পাওয়ারম্যান মেবি। আচ্ছা বেশ ভালোই বুঝতে পারছো, ক্লোজ টু 90%। ওকে। ও হ্যাঁ, এই কার্টুনের কথা মনে পড়লো আর কি, যে কয়েকদিন আগে দেখলাম হচ্ছে ডোরেমনের হচ্ছে প্রোডাকশন অফ হয়ে গেছে। তোমাদের জেনারেশন কি ডোরেমন দেখছো কখনো, বা ডোরেমন দেখতা? আমাদের সময় হচ্ছে ডোরেমন, সিনচেন এগুলো অনেক ফেমাস ছিল, মানে আমরা প্রতিদিন সারাক্ষণ দেখতাম। সিনচেন যদি এখনো দেখি, বা ডোরেমন দেখা হয় না, বাট ডোরেমন অফ হয়ে যাওয়াতে কষ্ট লাগছে। আচ্ছা মোটামুটি বুঝতে পারছো আর কি। আচ্ছা, যদি অত ডিটেলস না বুঝতে পারো, অত ডিটেলস তোমাদের আসলে লাগবে না। একটা জিনিসই লাগবে, সেটা হচ্ছে জিরো হইতে পারবে না। কেন হইতে পারবে না, ওইটার ব্যাখ্যা দিছি। যদি মাথায় না ঢুকে তাহলে মাথায় রাখবে খালি এতটুকু, যে বহুপদীর মাত্রা ধনাত্মক হবে, ঋণাত্মক হইতে পারবে না, এতটুকু। এটা তোমাদের অত পরীক্ষা আসবে না, এটা কলেজে গিয়ে লাগবে, এখন লাগবে না। ঠিক আছে, কলেজে গিয়ে বুঝতে পারো মোটামুটি। তারপর এটা লিখে রাখো যে বহুপদীর মাত্রা ভগ্নাংশ হতে পারবে না। আমি আর এটার ব্যাখ্যায় এখন যাব না, কারণ এটা ব্যাখ্যা জানার জন্য তোমাদের একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে জটিল সংখ্যা, যেটা তোমরা জানো না। জাস্ট মনে রাখো ভগ্নাংশ হতে পারবে না। ভগ্নাংশের কি সমস্যা, এটা কমপ্লেক্স নাম্বার হয়ে যায় আর কি, জটিল সংখ্যা তোমার এখন পড়ো নাই। তাহলে কেমন হতে পারবে না, খালি এতটুকু লিখে রাখো যে এক্স টু দি পাওয়ার মনে করো -12, এক্স টু দি পাওয়ার -5/2, অথবা এক্স টু দি পাওয়ার তোমার 5/2, অথবা এক্স টু দি পাওয়ার 1/2, এগুলো হইতে পারবে না। কি হইলে কি সমস্যা হয় একটু দেখো, হইলে কি সমস্যা হয় দেখো। এই যে মনে করো আমি লিখলাম এক্স এর পাওয়ার -2 দিলাম, হোল টু দি পাওয়ার মনে করো আমি হাফ দিলাম, তুমি ম্যাথ এরর পাবা। তোমরা এটা এখন বুঝবা না, তো এটা এখন স্কিপ করি, এটা এখন বুঝবা না আর কি। এটা একটা জটিল সংখ্যা হয়ে যাচ্ছে, কমপ্লেক্স নাম্বার, এটা তোমাদের এখন ধারণা নেই, এটা কলেজে গিয়ে শিখাবো ইনশাল্লাহ। তো এখন বাদ দাও, জাস্ট এতটুকু মাথায় রাখবা যে বহুপদীর মাত্রা কখনো কি হতে পারবে না, ভগ্নাংশ হইতে পারবে না, সবসময় পূর্ণ সংখ্যা হইতে হবে, সবসময় পূর্ণ সংখ্যা হইতে হবে। 3 নাম্বারটা হচ্ছে
এটা ইম্পর্টেন্ট, বহুপদীর পদ সংখ্যা অসীম হতে পারবে না, সসীম থাকতে হবে। শোনো ভাইয়ারা, এটার কারণটা এখন তোমরা বুঝবা না, ওই যে নলেজটা দরকার ওটা তোমাদের এখন নাই, কলেজে গিয়ে বুঝাবো ইনশাল্লাহ। খালি এতটুকু মাথায় রাখবা, ভগ্নাংশ হইতে পারবে না। কেন হইতে পারবে না ওটা পরে এক্সপ্লেন করবে কোন একটা সময়, বাট বুঝাইলাম আর কি, যেখানে তুমি যে মাইনাস মান দাও, কিছু মান দাও, দেখো তুমি ম্যাথ এরর পেয়ে যাচ্ছ। ওটা কেন হয়, এটা আসলে কমপ্লেক্স নাম্বারে চলে যায়, ওটা এখনো শিখো নাই তোমরা। এই যে এই একটা জিনিস আছে আর কি, এটা তোমরা সার্চ দিয়ে দেখতে পারো যে √-1 মানে কি, এই যে আই দিয়ে প্রকাশ করা হয়, আয়োটা, এটা মানে হচ্ছে ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি নাম্বার মানে কি ভাই, কাল্পনিক সংখ্যা। এই তোমাদেরকে বাস্তব সংখ্যা পড়েছি না সাধারণ গণিতে, তখন বলছিলাম না একটা কাল্পনিক সংখ্যা বলে কিছু একটা আছে, এটাই হচ্ছে ওইটা। তো এটা এখন তোমরা কল্পনাতেই রাখো। আচ্ছা, পরের পার্টটা দেখো, যে বহুপদীর পদ সংখ্যা অসীম হতে পারবে না। তার মানে কি, অসীম মানে কি, অনন্তকাল করে চলবে এরকম হইতে পারবে না, সসীম মান হইতে হবে। হইতে পারে পদ সংখ্যা 1000, হইতে পারে পদ সংখ্যা তোমার 2000, হইতে পারে পদ সংখ্যা 1 কোটি, হইতে পারে পদ সংখ্যা 1000 কোটি, কিন্তু আমি জানবো নোন একটা পদ সংখ্যা হবে, মানে আমার পদ সংখ্যাটা অসীম হতে পারবে না। বুঝতে পারতেছে? মানে এমন হতে পারবে না x² x⁻3 x⁻4 x⁻5 এভাবে কোটে করে একদম অসীম হতে পারবে না। এটা হইলে কি হয়ে যায়, এটাকে আমরা বলি হচ্ছে ধারা। আমরা ধারাও পড়বো সামনে, ধারা বা সিরিজ, টিভি সিরিজ না কিন্তু আবার শুধু ধারা সিরিজ। টিভি সিরিজ এখান থেকে আসছে আর কি, পর্ব থাকে না, পর্ব 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 পর্ব, যাই হোক। তো এটা হয়ে যায় তোমার হচ্ছে ধারা। ধারাটা তোমরা 9-10 পড়বা, তোমার সাধারণ গণিতে চ্যাপ্টার 13 সসীম ধারা আছে, হায়ার ম্যাথে তোমার হচ্ছে চ্যাপ্টার 7 আছে অসীম ধারা। তো তখন কি তোমরা পড়বে ধারা, হয়তো তোমার ধারা তোমরা সিকোয়েন্স পড়ছো, আমরা এখন পড়বো সিরিজ আর কি। বুঝতে পেরেছো? তোমরা অনুক্রম পড়ে আসছো না ক্লাস 8-এ? অনুক্রম, এই অনুক্রম গুলোকে যখন আমরা হচ্ছে প্লাস প্লাস দিয়ে লিখি, তখন এটা ধারায় কনভার্ট হয়েছে। হয়তো তোমার ধারা নিয়ে একটু আইডিয়া আছে। তো মূল কথা হচ্ছে বহুপদীর পদ সংখ্যা অসীম হইতে পারবে না, সসীম একটা ভ্যালু হইতে হবে। যদি অসীম হয়ে যায়, এটাকে আমরা বহুপদী বলতে পারবো না, এটাকে আমরা ধারা বলবো আর কি। আমাকে বলো যে শর্তগুলো মোটামুটি বুঝতে পারছো কিনা? মোটামুটি বুঝতেই হবে, এটা এত ডিটেল বুঝতে হবে না এখন আপাতত। ভাইয়ারা বলেন আপনারা কি বুঝতে পেরেছেন কিনা? তারপর দেখো, তোমাদের আসলে স্লাইডে এগুলো নিয়ে প্রচুর লেখা আছে, আমি আসলে মোটামুটি তোমাদের পড়াই ফেলছি। দেখো এখন তোমরা একটু নিজে একবার পড়ো, রিডিং পড়ো, রিডিং পড়লেই তোমাদের হচ্ছে মোটামুটি আইডিয়া হয়ে যাবে। এই দেখো মোটামুটি সবকিছু আমি পড়াই ফেলছি, তোমার একবার রিডিং পড়লেই হবে, খালি রিডিং পড়ে পড়াইনি আর কি। এই যে মুখ্য পদ কি, ধ্রুব পদ কি, এগুলো তোমাদের পড়াইছি। এই যে এরকম বহুপদী সহগ এবং মাত্রা, রাইট? এই যে উদাহরণ দেওয়া আছে, স্লাইডটা আমার বানানো, তো আমি ওইভাবেই বানাইছি যেন তোমরা বুঝতে ইজি হয়। অনেক কিছু দেওয়া আছে, এখন এগুলো তোমার একটু পড়ে ফেললেই হবে। বুঝছো? একটা জিনিস এখানে দেওয়া আছে, আমি যে তোমাদের এক্সাম্পল দিছি, এই যে আমি দেখাবো না, এটা তোমার নিজেরা বের করতে হবে। আমি তোমাদের একটা এক্সাম্পল দিছি, এটা আমি অলরেডি স্লাইডে ঢুকাই রাখছি, আশা করি পারবা। ঠিক আছে, ওকে। চলো আমরা আজকে একটা জিনিস শেষ করব, সেটা হচ্ছে তোমার এই বহুপদীর গুণফল এবং ভাগফল। ভাগফলটা আজকে পড়াবো না, গুণফল পর্যন্তই রাখবো, ভাগফল নেক্সট ক্লাস থেকে শুরু করবো। ভেরি গুড, প্রায় 92% তোমরা বুঝতে পেরেছো, ভেরি গুড। শেষ, আমাদের ক্লাসে আসলে শেষ পর্যায়ে আছি, আমি ভাবছিলাম ওই পর্যন্ত শেষ করে দিব, বাট আমাদের হাতে এখন 7 মিনিট যেহেতু আছে, তো নেক্সট ক্লাসে একটা পর আগায় রাখি, কি বলো? নেক্সট ক্লাসে একটা পর আগায় রাখি, চলো। সেটা হচ্ছে গুণফল। গুণফল আসলে কিছুই না, এই দেখো এখানে আর একটু কিছু লেখা আছে, এই যে এত ধরা হয় তখন বহুপদী নয়। দেখছো এখানে অনেক কিছু লেখা আছে, তোমরা যদি একটু ভালো করে ব্যাপারটাকে পড়ো, দেখবা যে ভাই আছে ক্লাসে যা যা বলছি, তোমাকে যা যা লিখাই দিচ্ছি, এগুলো সুন্দর করে অনেক কিছু লেখা আছে এখানে। যে মাইনাস হলে কিন্তু বহুপদী নয়, এটা কিন্তু তোমার বই ওইরকম ভাবে দেওয়া নাই। এগুলো একটু আমি যেগুলো তোমাকে লিখাই দিচ্ছি, এগুলো তুমি একটু সুন্দর করে লোড করো, কারণ এগুলো খুব সম্ভবত তুমি অনেক জায়গায় খুব ইজিলি পাবা না। আমি তোমাকে হাতে যেগুলো লিখে দিচ্ছি, হয়তো বা টাইপের জিনিসগুলো তোমার অনেক জায়গায় পাবা, কারণ এগুলো বই থেকেই নেওয়া, বিভিন্ন জায়গা থেকে তোমার কালেক্ট করে বানানো। বাট আমার হাতের লেখাগুলো আমি ক্লাস নেওয়ার সময় তোমাকে আমার যতটুকু মনে হচ্ছে তোমার বোঝার মতো ওভাবে লিখছি আর কি। তো এগুলো হয়তো বা খুব সম্ভবত কোথাও পাবা না, এগুলো তুমি হচ্ছে লিখে রেখো, তুলে রেখো, আর স্লাইড তো তোমার পেয়ে যাবা। আচ্ছা, এই পর্যন্ত ক্লাসটা আসলে শেষ হয়ে যাইতো, বা যেহেতু আমাদের কাছে সময় আছে, আমরা একটু গুণফল পড়ে ফেলি। গুণ খুবই ইজি। দেখো একটা জিনিস পড়াইলেই হবে তোমাদের। মনে করো এটা একটা বহুপদী আছে,
এটা একটা বহুপদী বলছে। বলছে এটাকে এটা দ্বারা গুণ করলে গুণফল কত, এর চেয়ে ইজি আর কি হইতে পারে। চলো ভাইয়া আপনি এই বয়সে এসে আমাদের এগুলো পড়াচ্ছেন, চলো দেখি কি আছে দেখি। বলছে এক্স স্কোয়ার প্লাস টু, বাংলা গুণ চিনো, এক্স প্লাস ওয়ান। মানে আমি একটু আদর করে বলি তোমাদের কলেজে ভাইয়াদের, তোমরা তো বাচ্চা মানুষ, তোমাদেরকে এইগুলোর কথা না বললে বেটার, বাট তারপর বলি আর কি। মানে আমি হচ্ছে এই গুণটাকে বলি একটু বাংলা গুণ। বাংলা গুণ মানে খুব ইজি একটা গুণ, জাস্ট নর্মালি আমরা যে গুণটা করি এটাই হচ্ছে বাংলা গুণ। যাই হোক, দুষ্ট কথা। তো কি করব, আমরা নর্মালি যে গুণটা করি, এই এক্স প্লাস টু একটা বহুপদী, অবশ্যই এটা বহুপদী, তোমরা জানো এই বহুপদী মাত্রা কত, টু। দুটা পদ আছে এখানে, টু কনস্ট্যান্ট, রাইট? এই বহুপদী কত, এটাও একটা বহুপদী, যেখানে এক্স একটা হচ্ছে তোমার চলক, এর মাত্রা ওয়ান, সহগ ওয়ান, ওয়ানটা তোমার হচ্ছে কনস্ট্যান্ট, তাই তো? আচ্ছা, তাহলে আমরা এই দুইটা বহুপদীকে গুণ করতেছি, যে মাঝখানে গুণ চিহ্ন দিলাম, তাই তো নাকি? ওই ডিস্টার্ব করে এগুলো। আমরা এখন গুণ করব, নরমালি গুণ করব। এই বহুপদীর প্রথম পদ, এই বহুপদীর প্রথম পদকে গুণ করে দেবো, এই যে গুণ করলাম, তাহলে এক্স স্কোয়ার ইন্টু এক্স হয়ে যাবে, এই যে এক্স স্কোয়ার ইন্টু এক্স হয়ে যাবে। তারপর এই বহুপদীর প্রথম পদ এবং এই বহুপদীর দ্বিতীয় পদকে গুণ করব, সেটা কত হয়ে যাবে, এক্স স্কোয়ার ইন্টু ওয়ান, মানে এক্স স্কোয়ারই। পরবর্তীতে এই প্রথম পদ দিয়ে যখন এর সবগুলো পদকে গুণ করা হয়ে যাবে, এই প্রথম পদের কাজ শেষ, এটা ছুঁড়ে ফেলাই দেবো, কাজ শেষ মানে ছুঁড়ে ফেলাই দেবো। তারপরে দ্বিতীয় পদকে দিয়ে আবার সেম কাজটাই করবো, যা করছি এর সাথে আবার সেম কাজটা রিপিট করবো আর কি, যেটা আসলে সাধারণ মানুষ হিসেবে আমরা সচরাচর দেখি আর কি, যা হয় ওই রকম বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে বললো আর কি। টু থেকে আমরা কি করবো, টু দিয়ে হচ্ছে আমরা এই প্রথম পদ থেকে গুণ করবো একবার, টু ইন্টু এক্স। এই টু দিয়ে আবার আমরা এখন ওয়ান কে গুণ করবো, সেটা কত হবে, টু হবে, নর্মাল। এক্স স্কোয়ার ইন্টু এক্স হচ্ছে এক্স টু দি পাওয়ার থ্রি প্লাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স এক্স প্লাস টু। দুইটা বহুপদী গুণ করলে তুমি একটা বহুপদী পাবা। এখন এই যে বহুপদী পাইলাম, এই বহুপদীর মাত্রা কত, থ্রি, তাই তো? পদ কয়টা, একটা দুইটা তিনটা চারটা পদ, কত, একটা দুইটা তিনটা চারটা পদ। চলক কত ভাইয়া, এক্স, মাত্রা কত, থ্রি। মুখ্য পদ কোনটা ভাই, এটা আমাদের মুখ্য পদ, মুখ্য পদের সহগ কত, এই যে ওয়ান। পারবা তো? এই দেখো এখানে লেখা আছে, এই যে বহুপদীর মাত্রা হচ্ছে তিন এবং মুখ্য সহগ হচ্ছে ওয়ান। মুখ্য পদের যে সহগটা, এটাকে বলে তোমার মুখ্য সহগ। এই যে মুখ্য পদের যে সহগটা, এটাকে বলা হয় কিন্তু মুখ্য সহগ, বলছে একবার, এটা তোমাদের পরীক্ষায় থাকবে, পারবা কিনা বলো এবার। আমাদের মোটামুটি সময় শেষ, আমি আর নতুন কিছু ভাগফলটা কালকে শিখাবো, এই গুণফলটা একটু আগায় রাখলাম, তার কালকের জন্য একটু ইজি হয়ে যাবে আরো। ইজি 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 আছে, বলো বুঝতে পারছো কিনা? কালকে তো আমাদের সাধারণ ছুটি, তোমাদেরও ছুটি, ছুটিটা একটু কাজে লাগাইও, লেখাপড়া কইরো। 12 তারিখে তোমার ছুটি, তো এই 2 দিন যাদের যত রকম হচ্ছে ব্যাকলগ পড়ে গেছে, অনেক ক্লাস হয়তো অনেকে রেকর্ড মিস করে গেছো, হয়তো তোমরা অনেকে কিছু পড়া, এখন তো খুব বেশি আসলে চ্যাপ্টার শেষ হয় নাই, একটা চ্যাপ্টার করে শেষ হয়েছে। তো আগের চ্যাপ্টারে যদি কোনো কিছু কম বুঝে থাকো, ওই রেকর্ডটা দেখো, বইয়ের কোনো ম্যাথ যদি করা না থাকে প্র্যাকটিস করো, নোট করে ফেলো। এই 2টা দিন কাজে লাগাও, ভালো করে পড়াশোনা করো, মন মতো পড়াশোনা করো। 2টা মানে 3টা দিন, 11, 12, 13 নাকি 3 দিন না? তো 3 দিন তো আছে, ভালো করে তোমার হচ্ছে একটু পড়াশোনা করো, ঠিক আছে ভাইয়ারা? ওকে, তাহলে হচ্ছে আমরা আজকের মতো বিদায় নেই নাকি, বলো? ভেরি গুড, মোটামুটি তোমরা হচ্ছে 93% বুঝতে পারছো, গুড। কারো কিছু বলার আছে? তোমরা কেমনে বলবো, তোমাদের তো মুখই বন্ধ। আচ্ছা, মুখ বন্ধ বলতে হাতও বন্ধ, যেহেতু কমেন্ট করতে পারতেছো না। ওকে, যা বলার থাকে বলে দিও, ফিডব্যাকে দিয়ে দিও, আমি ফিডব্যাক গুলো পড়বো না তোমাদের। যদি কিছু বলা থাকে কারো, যে আমার সম্পর্কে তোমার কিছু বলতে চাও, ভাই আপনি এই জিনিসটা একটু ইমপ্রুভ করেন, এই ব্যাপারটা একটু ভালো করে বুঝায় নেই, এই যে কোনো কিছু যদি থাকে, কোন ফিডব্যাক থাকে, তোমাদের একটু ফিডব্যাক ফর্ম দেওয়া হয়, এখানে একটু লিখে দিও ভাই, এগুলো পড়বো, ওগুলো পড়ে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো তোমাদের মন মতো করে একটু নিজেকে গুছায় নেওয়ার আর কি। ঠিক আছে ভাইয়ারা, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুভকামনা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।